তাহলে আমরা আজকে দুইটা চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে? কি কি পড়া লাগবে বলে দেবো, মেইনলি বেশি টাইম লাগবে না। সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, সো বায়োলজির আজ আমাদের চ্যাপ্টার শেষ হয়েছে, আমরা সিরিয়াল বাই পড়ছি বায়োলজি। সো আমাদের চ্যাপ্টার শেষ হয়েছে 9টা, আর 5টা মেয়ে বাকি আছে। এই 5টা আমরা শেষ করে ফেলবো, 3টা ক্লাস লাগবে। তো আজকে আমরা পড়াবো হচ্ছে চ্যাপ্টার 10 আর হচ্ছে 11। দুইটা সিস্টেম পড়বো, ঠিক আছে? আমরা হিউম্যান ফিজিওলজি যখন পড়া শুরু করছি, অর্থাৎ মানব শারীরতত্ত্ব যখন পড়া শুরু করছি, তখন কিন্তু আমরা মেইনলি মানুষের শরীরের বিভিন্ন সিস্টেম একটা বাই একটা পড়তেছি, ঠিক আছে? শুরু থেকে একটা একটা মানুষের শরীরের সিস্টেম পড়তেছি। তো এখন আমরা লাস্টে পড়ছিলাম হচ্ছে মাসেল আর হচ্ছে অস্থি, ঠিক আছে? এখন আমরা পড়বো হচ্ছে মানুষের মেইনলি নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। আচ্ছা, আমরা মেইনলি পড়বো হচ্ছে স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্র, এই সিস্টেমটাই তোমাদের বইয়ে নাম দিচ্ছে হচ্ছে সমন্বয় বা কোঅর্ডিনেশন। কারণ এই চ্যাপ্টারে তোমাদের দুইটা জিনিস আলোচনা করছে মেইনলি, শুধুমাত্র স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করে না, দুইটা জিনিস আলোচনা করছে। একটা হচ্ছে যে প্রথমটা তো স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম, আর 2 নম্বরে হচ্ছে তোমাদের হরমোনাল যে সিস্টেমটা, এন্ডোক্রাইন সিস্টেম, এটাও আলোচনা করছে, ঠিক আছে? তাহলে এই দুইটা আলোচনা মেইনলি এই চ্যাপ্টারে। একটু বড় চ্যাপ্টার, অনেক কিছু মুখস্থ করার আছে, কিন্তু জিনিসগুলো ইজি। তাহলে আমরা শুরু করি, দেখো। আচ্ছা, আমরা প্রত্যেকটাই পড়ার আগে আমরা কি করছিলাম যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার দুইটা পার্টে বিভক্ত। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে উদ্ভিদের কোঅর্ডিনেশন পড়াবে, এরপরে হচ্ছে হিউম্যানের কোঅর্ডিনেশন, ঠিক আছে? আচ্ছা, তো মানুষের যেরকম হরমোন আছে, উদ্ভিদেরও এরকম কিছু হরমোন আছে, বুঝছো? তো উদ্ভিদ রিলেটেড যে কোনো কিছুর আগে ফাইটো শব্দটা আসে, তোমাদের আগে বলছিলাম না? উদ্ভিদ রিলেটেড যে কোনো কিছুর আগে ফাইটো শব্দটা আসে। সো উদ্ভিদের হরমোনের নাম হচ্ছে ফাইটো হরমোন, বুঝছো? উদ্ভিদের জন্য যেসব হরমোন লাগে এগুলোকে বলা হয় ফাইটো হরমোন। তাহলে উদ্ভিদের হরমোনগুলোর নাম তোমাদের মুখস্থ করতে হবে: অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন। এগুলো হচ্ছে উদ্ভিদের হরমোন, বুঝছো? হরমোনের একটা বৈশিষ্ট্য কি জানো? হরমোন জিনিসটার ডেফিনেশন কি? হরমোনের ডেফিনেশন হচ্ছে এই জিনিসটা একটা জায়গায় উৎপন্ন হবে, ঠিক আছে? উৎপন্ন হয়ে যে জায়গায় সে উৎপন্ন হয়েছে ওই জায়গায় সে কাজ করবে না। সে রক্ত বা শরীরে অন্য যে বাহিকা আছে সেই বাহিকার মাধ্যমে অন্য একটা জায়গায় যেয়ে কাজ করবে, ঠিক আছে? সো তার উৎপন্ন হওয়ার জায়গা এবং কাজ করার জায়গা আলাদা, বুঝছো? এটা হচ্ছে একটা হরমোনের বৈশিষ্ট্য বা হরমোনের ডেফিনেশন। সো উদ্ভিদের এই হরমোনগুলো হয় কি যে উদ্ভিদের কোষ থেকে উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে তারপর বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। যেমন ধরো যে জিব্রেলিন, জিব্রেলিন কি করে? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তারপর ইথিলিন, ইথিলিন বিভিন্ন ফল পাকতে হেল্প করে, বুঝছো? সাইটোকাইনিন উদ্ভিদের সেল ডিভিশন নিয়ন্ত্রণ করে, বুঝছো? সো এই প্রত্যেকটা জিনিস তোমাদের একটু জানা লাগবে, এগুলোর নাম জানা লাগবে শুধুমাত্র। আচ্ছা, উদ্ভিদের কিছু হরমোন আছে যেগুলো শনাক্ত করা যায় না। হরমোন জিনিসটা মানুষের মধ্যে আবিষ্কার হয়েছে একদম খুব রিসেন্টলি, বুঝছো? হরমোন মানুষের মধ্যে আবিষ্কার হয়েছে রিসেন্টলি, তাহলে উদ্ভিদের হরমোন সবগুলো আবিষ্কার করা যাবে এই চিন্তা তো একটু কঠিন, তাই না? সো উদ্ভিদের যেসব হরমোন আবিষ্কার করা যায় না এগুলোকে আমরা বলি হচ্ছে পস্টুলেটেড হরমোন, এটা জানা লাগবে। পস্টুলেটেড হরমোন, পস্টুলেটেড হরমোনের মধ্যে দুইটা প্রধান আছে, একটা হচ্ছে ফ্লোরিজেন আর একটা হচ্ছে ভার্নালিন। আচ্ছা, দুইটার কাজ কি এটা একটু বলবা। ফ্লোরিজেনের কাজ কি আর ভার্নালিনের কাজ কি? ফ্লোরিজেন হচ্ছে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে, এটা হচ্ছে ফ্লোরিজেনের কাজ, বুঝছো? আর তোমাদের বইয়ের মধ্যে ভার্নালিনের কাজ দেয় না, সো এটা পড়া লাগবে না। ওকে, এরপর প্রত্যেকটা হরমোন সম্পর্কে একটু আলোচনা আছে অল্প অল্প করে। মানুষের হরমোনগুলো নিয়ে তো পড়া লাগবেই এবং ওইগুলো তোমরা নর্মালি পারো। ইনসুলিন কি করে, গ্লুকাগন কি করে, যে গ্রোথ হরমোন কি করে, এগুলো তোমরা মোটামুটি পারো। বাট উদ্ভিদের জিনিসগুলো নিয়ে দেখা যায় যে একটু কম পারে পোলাপাইন। সো এটা একটু ভালো করে পড়া লাগবে। অক্সিজেনের কাজ কি? আচ্ছা, অক্সিজেনের কাজ কি, কে আবিষ্কার করছে, এগুলা কিন্তু মানে মুখস্থ করা ইনফরমেশন, এবং বায়োলজি তুমি জানো মুখস্থ ইনফরমেশন গুলা লাগবে, বুঝছো? আচ্ছা, তাহলে অক্সিজেন কি করে? অক্সিজেন হচ্ছে অভিস্রবণ এবং শ্বসন ক্রিয়ার হার বাড়ায় দেয়, অর্থাৎ মেটাবলিজম রেট বাড়ায়। এখানে লিখি, মেটাবলিজম রেট বাড়ায় দেয়। মানুষের শরীরে কিছু হরমোন আছে যেগুলো মেটাবলিজম রেট বাড়ায়,
বলতে পারবে এগুলোর নাম কি? স্ক্রিন দেখা যাচ্ছে, তোমার দেখা যাচ্ছে না, হয়তো তোমার ফোনে কোনো প্রবলেমের কারণে আবার বের হয়ে আবার ঢুকো। আচ্ছা, মানুষের শরীরের জন্য মেটাবলিজম রেট বাড়ায় হচ্ছে গ্রোথ হরমোন প্রথমে, তারপরে হচ্ছে থাইরয়েড হরমোন। এই দুইটা মানুষের মেটাবলিজম রেট বাড়ায়। আর উদ্ভিদের মেটাবলিজম রেট বাড়ায় কে? অক্সিন। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট অক্সিনের ব্যবহার আছে, সে ব্যবহারটা হচ্ছে বীজহীন ফল উৎপাদনে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আমাদের সুবিধার জন্য অক্সিনকে এভাবে উৎপন্ন করি। ধরো যখন ওই যে আমরা খাই, তরমুজ খাই, তখন আমাদের মনে হয় না যে তরমুজের মধ্যে যদি বীজ না থাকতো তাহলে কত ভালো হইতো, কত টেস্টি হইতো ফলটা। তাহলে চাইলে বীজহীন তরমুজ উৎপন্ন করা যায় বেশি করে অক্সিন প্রয়োগ করে, বুঝছো? উন্নত দেশগুলোতে এগুলা উৎপন্ন হয়। আচ্ছা, তারপর জিব্রেলিন। জিব্রেলিন কি করে? এটা উদ্ভিদের বৃদ্ধির উপর এটার প্রভাব আছে, বুঝছো? খাটো উদ্ভিদকে লম্বা করার জন্য জিব্রেলিন প্রয়োগ করা হয়। আচ্ছা, মানুষেরও এরকম, ধরো খাটো মানুষকে লম্বা করার জন্য গ্রোথ হরমোন প্রয়োগ করা হয়। এটা ধরো পিউবার্টি আসার আগে, বুঝছো, মানে বয়সন্ধিকাল আসার আগে বা মানুষের গ্রোথ ফুলফিল হওয়ার আগে যদি বোঝা যায় যে এই মানুষটা অতটা লম্বা হবে না, তখন ওই মানুষটার উপরে গ্রোথ হরমোন প্রয়োগ করে চাইলে তাকে লম্বা বানানো যায়। এরকম খাটো উদ্ভিদকে লম্বা করার জন্য জিব্রেলিন প্রয়োগ করা হয়, বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে সাইটোকাইন কোথায় পাওয়া যায়? ডাবের পানিতে পাওয়া যায়। এটা একবার আসছিল এনডিসিতে, সাইটোকাইন ডাবের পানিতে পাওয়া যায়, সম্ভবত 19-এ, সম্ভবত 19-এ। ঠিক আছে, আচ্ছা, এটা কিসে হেল্প করে? সাইটো, তুমি নাম থেকে বুঝতে পারো সাইটো অর্থ কি। সাইট অর্থ কি? সাইট অর্থ সেল বা কোষ। ঠিক আছে, তাহলে এটা কি করবে? সাইটোকাইনিন কোষ বিভাজনের সময় হেল্প করবে। ঠিক আছে, সাইটোকাইনের প্রভাবে সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিস মানে কি বলো? ক্যারিওকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে কি? এগুলো কি আবার পড়ানো লাগবে? তো পারো তোমরা। ঠিক আছে, সাইটোকাইনেসিস মানে কোষ বিভাজন। আচ্ছা, তারপর ইথিলিন কি করে? ফল পাকাতে হেল্প করে। এটা কিন্তু কৃত্রিম ভাবে ইথিলিন প্রয়োগ করেও বিভিন্ন ফল পাকায়, যেমন কলা পাকাইতে নর্মালি ইথিলিন প্রয়োগ করা হয়। আচ্ছা, আমাকে একটু বলো তো যে ইথিলিন প্রয়োগ করে যদি ফল পাকাই, এই ফলটা খাওয়া কি সেফ নাকি সেফ না? তোমাদের অন্য একটা ক্লাসে বলছিলাম। ধরো ইথিলিন প্রয়োগ করে আমি কলা পাকাইছি, এই কলাটা খাওয়া কি সেফ নাকি সেফ না? বা ধরো আপেল পাকাইছি, আনসেফ না, এটা সেফ, বুঝছো? ইথিলিন তো ক্ষতিকর কিছু না, ইথিলিন তো ক্ষতিকর কিছু না, তাহলে ইথিলিন প্রয়োগ করে ফল পাকাইলে ওই ফলটা খাওয়াই যায়, আমাদের কোনো সমস্যা নেই। ইথিলিন প্রয়োগ করে আম পাকাইলে, কলা পাকাইলে এই ফল খাইতে আমাদের কোনোই প্রবলেম নেই, বুঝছো? এটা সেফ। কিন্তু আমরা অনেকে মনে করি যে, মনে হয় এই যে কেমিক্যাল দিয়ে ফল পাকায় সব কেমিক্যালই খারাপ। সব কেমিক্যাল কি খারাপ নাকি বলো? আমরা কত ওষুধ খাই, কেমিক্যালের কারণে পৃথিবীতে কত জীবনের হার বেড়ে গেছে বলো। যখন ডায়াবেটিস মেলারিটা ছিল একটা মরণঘাতী রোগ, যখন আমরা একটা কেমিক্যাল আবিষ্কার করছি ইনসুলিন, এই একটা কেমিক্যাল সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাই দিছে, তাহলে সব কেমিক্যাল কি খারাপ? খারাপ না। তাহলে ইথিলিন প্রয়োগ করে ফল পাকানো যাবে, ওই ফল খাইলেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে কেউ যদি মনে করে কেমিক্যাল দিয়ে ফল পাকা, আমি ফল খাবো না, তাহলে তার লস। আম্রপালির মতো মিষ্টি আম সে খাওয়া থেকে মিস করবে, বাট আসলে যে খাবে তার লাভ, বুঝছো? আচ্ছা, এখন আচ্ছা, হরমোন কি কি কাজে ইউজ হয়, কোনটা কোন কাজে ইউজ হয় এটা একটু পড়বা। ঠিক আছে, একটা লিস্ট করবা আজকে, লিস্ট করে একটু সাজায় পড়বা, এগুলা নাইলে মনে থাকবে না। একটা লিস্ট বানাবা, লিস্ট বানাই উদ্ভিদ ফাইটো হরমোন যেগুলো আছে এগুলা প্রত্যেকটা লিখবা, হরমোনের নেম লিখবা, কাজ লিখবা, ফাংশন লিখবা, বুঝছো? ফাংশন লিখে একটা লিস্ট বানাবা, লিস্ট বানাইলে তোমাদের এটা পড়া হয়ে যাবে, শেষ। আচ্ছা, এখান থেকে পড়বা কি? এখান থেকে পড়বা হচ্ছে উদাহরণ, এটার পড়বা এক্সাম্পল। আচ্ছা, বায়োলজিক্যাল ক্লকের উপর ভিত্তি করে উদ্ভিদকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। ছোট দিনের উদ্ভিদ কে কে? চন্দ্রমল্লিকা, ডালিয়া। বড় দিনের হচ্ছে লেটুস, ঝিঙা। আর আলোক নিরপেক্ষ হচ্ছে শশা, সূর্যমুখী, বুঝছো? এটার জাস্ট এক্সাম্পল পড়বা, এই এক্সাম্পলটা লাগবে পরীক্ষায়, এক্সাম্পলটা আসতে পারে। আচ্ছা, এখান থেকে খালি এক্সাম্পল, শেষ। আচ্ছা, তারপর ভার্নালাইজেশন কাকে বলে? ভার্নালাইজেশনে কত টেম্পারেচার দেওয়া হয়? ভার্নালাইজেশনে 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হয়। ভার্নালাইজেশন করলে কি হয়? কি হয়? এটা হচ্ছে উদ্ভিদের অঙ্কুরোদ্গম একটু দেরিতে হয়, বুঝছো? অঙ্কুরোদ্গম দেরিতে হইলে অনেক ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে লাভ আছে। ওকে, ঠিক আছে,
এরপর চলন। চলন হচ্ছে অনেক ধরনের আছে, ইন্টারমিডিয়েটে অনেক ভালো করে পড়বা। চলন মানে হচ্ছে লোকোমোশন, বুঝছো? সো আলো, আলোর দিকে চলন আছে, আলোর বিপরীত দিকে চলন আছে, পানির দিকে চলন আছে, মাটির দিকে চলন আছে, এরকম অনেক ধরনের চলন আছে। সো তোমাদের বইয়ের মধ্যে কয়েকটা উদাহরণ দিছে খালি। আচ্ছা, এর মধ্যে একটা হচ্ছে যে তোমাদের বইয়ে একটা দিছে, দাঁড়াও আচ্ছা আমি একটা পেজ অ্যাড করি এখানে। এই অ্যাপটায় পেজ অ্যাড করা যায় না। আচ্ছা, এই অ্যাপটায় পেজ অ্যাড করা যায় না, আমি এখানে একটু কষ্ট করে দেখাই। এটা হচ্ছে অ্যাপেল বুক তো। আচ্ছা, তোমাদের বইতে চলনটারে দুইটা ভাগ করছে, একটা হচ্ছে সামুদ্রিক চলন, একটা হচ্ছে বক্র চলন, বুঝছো? উদ্ভিদের কোনো একটা পার্ট যখন মানে দেহের কোনো একটা অংশ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ওইটা হচ্ছে সামগ্রিক চলন, বুঝছো? এই সামগ্রিক চলনের কি কি উদাহরণ আছে? ওই যে যৌন জ্বলনের সময় যখন একটা স্পোর অন্য জায়গায় যায়, তখন এটা হচ্ছে সামগ্রিক চলন। যেমন এটা দেখায় হচ্ছে ভলভক্স আর ক্লাইডোমোনাস। এই উদাহরণগুলো পড়বা। স্পেশালি এখান থেকে পড়বা হচ্ছে বানান। কারণ ধরো এসে কিউ আসলো তোমাদের, যখন আমি পরীক্ষা নিছি তখন আমি দেখছি যে তোমাদের মধ্যে অনেকে খুব বেশি বাজে বানান লিখো। এত অদ্ভুত বানান লিখো যে বানানটা দেখে আসলে বোঝাই যায় না যে এটা কি বুঝাইতে চাইছে। এটার কারণ হচ্ছে তোমরা অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করো, বাট এসিকিউ প্র্যাকটিস করো না, বুঝছো? এখন এমসিকিউতে তো অপশন দেখলে তোমার মনে পড়ে যায় যে কোনটা রাইট অ্যান্সার বা কোনটা ভুল অ্যান্সার, বাট এসিকিউর ক্ষেত্রে কিন্তু তোমার অপশন দেখার সুযোগ নেই। সো দেখা যাবে এনডিসি ভর্তি পরীক্ষায় তুমি 30টার মধ্যে 30টা কোশ্চেন ঠিক লিখছো, বাট এর মধ্যে তুমি 10টা বানান ভুল লিখে আসছো। তখন কিন্তু তোমার এই 10 মার্ক কাটা যাবে, বুঝছো? সো স্পেশালি বায়োলজির ক্ষেত্রে যে অনেকগুলা কঠিন কঠিন বানান আছে, এই বানানগুলা একটু ভালো করে দেখে যাবা, ঠিক আছে? আচ্ছা, ফটোট্রপিজম কি? মানে হচ্ছে আলোর দিকে চলন। আচ্ছা, ফটোট্রপিজম মানে হচ্ছে আলোর, ট্রপিজম মানে হচ্ছে চলন, বুঝছো, বা মুভমেন্ট। আর ফটো মানে হচ্ছে আলো। তাহলে আলোর দিকে ট্রপিজম বা আলোর দিকে চলন হচ্ছে ফটোট্রপিজম। তাহলে এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। একটা গাছ লাগাইলে গাছের কোন পার্টটা আলোর দিকে যাইতে যাবে? যে পার্টটার মধ্যে পাতা আছে। তাহলে পাতা আছে কিসের মধ্যে? কাণ্ডর মধ্যে। তাহলে কাণ্ড হচ্ছে আলোর দিকে চলবে, এটা হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম। আর মূল কি চাইবে? যেখানে আলো নাই সেদিকেই মাটি আছে, তাহলে মূল মাটি খোঁজে, বুঝছো? তাহলে মূল সবসময় আলোর বিপরীত দিকে চলবে, সেটা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম। এটা একটু মনে রাখবা। শেষ। আচ্ছা, এখন আমাদের গাছের জিনিসপত্র শেষ, গাছ থেকে এটাই পড়তে হবে। আরেকবার বলে দেই কি কি পড়বা। আচ্ছা, প্রথম পর্ব হচ্ছে উদ্ভিদের প্রত্যেকটা ফাইটো হরমোনের নাম আর কাজ, ঠিক আছে? নাম আর কাজ পড়বা। তাহলে এখান থেকে একদম কোশ্চেন আসার মতো জিনিস এইটাই, ফাইটো হরমোনের নাম, ফাইটো হরমোনের কাজ। তারপরে পড়বা হচ্ছে এখান থেকে শুধু এক্সাম্পল, ছোট দিনের উদ্ভিদ কে, বড় দিনের কে, আলোক নিরপেক্ষ কে। এরপর এখান থেকে পড়বা ভার্নালাইজেশন কি, ভার্নালাইজেশনে কত ডিগ্রি টেম্পারেচার লাগে, এইটুকু। চলন থেকে পড়বা কি, এখানে কিছু উদাহরণ আছে যে সামুদ্রিক চলন কারা কারা দেখায়: ছত্রাক, উন্নত শ্রেণীর যৌন জননে, এর ব্যাকটেরিয়া, শৈবালের মধ্যে কে কে দেখায়, ডায়াটম দেখায়, বুঝছো? এরপর বক্রচলন কারা কারা দেখায়, এটা পড়বা। এরপর পড়বো ফটোট্রপিজম কি, পজিটিভ ফটোট্রপিজমে কে আসলে আলোর দিকে আগায়, নেগেটিভ ফটোট্রপিজমে কে আলোর অন্ধকারের দিকে আগায়। শেষ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উদ্ভিদের হরমোনাল প্রক্রিয়া শেষ। এবার আমরা পড়বো প্রাণীর হরমোনাল প্রক্রিয়া, স্পেশালি মানুষের, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি বলছি এখানে হরমোনের একটা ডেফিনেশন আছে। হরমোনের ডেফিনেশন কি? হরমোন একটা জায়গায় উৎপন্ন হবে আর একটা জায়গায় কাজ করবে, ঠিক আছে? এবং কিসের মাধ্যমে বাহিত হবে? মানুষের শরীরে রক্তের মাধ্যমে। আচ্ছা, এবং হরমোন যে গ্রন্থিগুলো আছে, এই হরমোন গ্রন্থিগুলো কি হবে? নালী থাকবে না, বুঝছো? দেখো আমাদের শরীরে দুই ধরনের গ্রন্থি আছে, একটা হচ্ছে এক্সোক্রাইন আর একটা হচ্ছে এন্ডোক্রাইন। একটা হচ্ছে এক্সোক্রাইন আর একটা হচ্ছে এন্ডোক্রাইন। এক্সোক্রাইন গ্রন্থি মানে হচ্ছে বহিঃখরা গ্রন্থি, তোমরা এটাকে বহিঃখরা পড়ো, আর এটা হচ্ছে অন্তঃখরা, ঠিক আছে? বহিঃখরা আর অন্তঃখরা হিসেবে তোমরা পড়ো। সো অন্তঃখরা গ্রন্থিগুলো কোনগুলো? যেগুলো থেকে হরমোন আসে। আর বহিঃখরা গ্রন্থি কোনগুলো? যেগুলো থেকে অন্যান্য রস আসে। আমাকে একটু উদাহরণ দাও তো যে আমাদের শরীরে বহিঃখরা রস কি কি আছে, বা এক্সোক্রাইন সিক্রেশন কি কি আছে? দু একটা বলো, দেখি পারো কিনা। একদম কমন দু একটা বলো। হরমোন বাদে আর কি কি সিক্রেশন আছে আমাদের শরীরে? সবগুলোই বহিঃখরা। রক্তরস কি কোনো জায়গা থেকে সিক্রেট হয়? এটা তো আমাদের পুরো শরীরেই থাকে। এটা কি কোনো
মানে সিক্রেটরি সাবস্টেন্স। সুইট, ঠিক বলছো, অরিত্র ঠিক বলছো, ঠিক আছে। ঘাম হচ্ছে আমাদের শরীরের একটা এক্সোক্রাইন সিক্রেশন, এটা ঘাম গ্রন্থি থেকে সিক্রেট হয়। আর কি আছে সবচেয়ে কমন, যেটা এটাই বলো না, স্যালাইভা, লালা। আমাদের শরীরে লালা সিক্রেট হয় না, লালা নিঃসরণ হয় না। তো লালা কিন্তু একটা বহিঃক্ষরা সিক্রেশন। তারপরে আমাদের পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, এটা একটা বহিঃক্ষরা সিক্রেশন। তারপর আমাদের ক্ষুদ্রান্ডের মধ্যে কি সিক্রেশন হয় বলো? বাইল, বাইল সিক্রেশন হয় না? তোমরা কি বলো বাংলায় বাইলকে? পিত্তরস, পিত্তরস সিক্রেশন হয় না? তাহলে এগুলো সবই কিন্তু এক্সোক্রাইন সিক্রেশন। এন্ডোক্রাইন সিক্রেশন কি কি? হরমোন, হরমোন। তারপর এখানে ধর বিভিন্ন যে এনজাইম গুলো সিক্রেশন হয় আমাদের এই সে পাকস্থলীতে, ক্ষুদ্রান্ডে, বৃহদান্ডে, এগুলোও কিন্তু সব এক্সোক্রাইন সিক্রেশন। আর হরমোনটা শুধুমাত্র এন্ডোক্রাইন সিক্রেশন। বুঝছো সবাই? আচ্ছা, সো এই যে এক্সোক্রাইন সিক্রেশন গুলোর একটা কমন ফিচার হচ্ছে এগুলো সব নালীযুক্ত গ্রন্থি দিয়ে সিক্রেট হয়, নালী থাকে, নালী দিয়ে সিক্রেট হয়, ঠিক আছে। যেখানে সিক্রেট হয় ওইখানেই কাজ করে। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হচ্ছে পাকস্থলীতে, কাজ করতেছে পাকস্থলীতে। লালা সিক্রেট হচ্ছে মুখের মধ্যে, কাজ করতেছে মুখের মধ্যে। সুইট সিক্রেট হচ্ছে স্কিনে, কাজ করতেছে স্কিনে। বুঝছো? কিন্তু হরমোন সিক্রেট হচ্ছে তোমার ইসে ধরো পিটুইটারি গ্রন্থের মধ্যে, কিন্তু কাজ করতেছে পুরো শরীরে। সিক্রেট হচ্ছে থাইরয়েড কোথায়? আমাদের গলায়, কিন্তু কাজ করতেছে পুরো শরীরে। তাহলে হরমোন এক জায়গায় সিক্রেট হয়, অন্য জায়গায় কাজ করে। হরমোনের মধ্যে কোনো নালী থাকে না, দেখবা এখানে নালীবিহীন গ্রন্থি এগুলাকে বলে। বুঝছো? এগুলাকে বলে নালীবিহীন গ্রন্থি। আচ্ছা, ওকে। এখন এই যে আমি যে কি বলছি যে এক জায়গায় সিক্রেট হয়, অন্য জায়গায় কাজ করে, এই জন্য এগুলাকে বলে কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত। বুঝছো? এক জায়গা থেকে মেসেজ দিছো, অন্য জায়গায় যে কাজ হয়েছে। বুঝছো? আচ্ছা, অন্যান্য প্রাণীর মধ্যে হরমোনের একটা উদাহরণ আমাদের বইতে আছে, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীতে, সেটা হচ্ছে ফেরোমেন। দেখো পিঁপড়া সবসময় একটা স্ট্রেট লাইনে হাঁটে, একটা স্ট্রেট লাইনে হাঁটে। এটা কেন হাঁটে? কারণ হচ্ছে ধরো এখানে একটা খাবার ফুড সোর্স আছে, একটা পিঁপড়া এসে এর মধ্যে এই খাবারটা পাইছে, পেয়ে সে কি করে এই রাস্তায় বাসায় চলে যায়। বাসায় যাওয়ার সময় সে এই ফেরোমেন হরমোন নিঃসরণ করতে করতে যায়। বুঝছো? তো এটার একটা গন্ধ আছে, এই গন্ধে গন্ধে অন্যান্য পিঁপড়াও এই লাইন বরাবর এসে খাবার নিয়ে বাসায় চলে যায়। বুঝছো? এটা হচ্ছে অন্যান্য প্রাণীতে একটা হরমোনের উদাহরণ। আচ্ছা, এই এই হরমোন ইউজ করে এই জন্য আমরা পোকা মারার ফাঁদ বানাই। আচ্ছা, এবার দেখবা যে তুমি যদি একটা পিঁপড়ার পালের মধ্যে, ঠিক আছে, ফেরোমেনটা হচ্ছে একটা বায়বীয় পদার্থ, এটার গন্ধ পিঁপড়া পায়। তুমি একটা পিঁপড়া ধরো এরকম হাঁটতেছে একটা লাইনে, ওইটার আশেপাশে যদি তুমি একদম তীব্র গন্ধযুক্ত সেন্ট মেরে দাও, আমি মেরে মেরে দেখছি, তখন পিঁপড়া আর ফেরোমেনের গন্ধটা পায় না, তখন ওরা দিশেহারা হয়ে এদিকে ওদিকে চলে যায়। বুঝছো? এরকম মেরে দেখতে পারো, আমি দেখছি। আচ্ছা, এখন এই চ্যাপ্টারের নাম হচ্ছে কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মানে হচ্ছে আমাদের এই যে আমরা সুন্দর করে হাঁটি, একটা রাস্তায় সুন্দর করে সোজাভাবে হেঁটে যাই, আমরা যে কথা বলি, কথার মধ্যে কোন শব্দের পরে কোন শব্দ বলবো, শব্দগুলো কিভাবে উচ্চারণ করব, এগুলোর মধ্যে কিন্তু একটা সৌন্দর্য আছে, একটা সিমেন্ট্রি আছে। আমরা হাত নাড়াই, আমরা একটা সূক্ষ্ম কাজ করতে পারি, সুয়ের মধ্যে সুতা ভরতে পারি, আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি। লেখা কিন্তু খুব সূক্ষ্ম একটা কাজ। দেখো আমি শুধু এইভাবে এইভাবে দাগ টানলেই আমি তাওহীদ শব্দটা লিখতে পারি। বুঝছো? অন্যভাবে দাগ টানলে হবে না। তাইলে এগুলো খুব সূক্ষ্ম কাজ না? এই সূক্ষ্ম কাজগুলো আমরা করতে পারি কেন? কারণ আমাদের মধ্যে কোঅর্ডিনেশন আছে, কোঅর্ডিনেশন আছে বা সমন্বয় আছে আমাদের শরীরের। আমার চিন্তা এবং আমার হাত নড়ার মধ্যে সমন্বয় আছে, আমার চিন্তা এবং আমার মুখের জিহ্বা কোন শব্দ উচ্চারণ করবে এটার মধ্যে সমন্বয় আছে। এই সমন্বয় না থাকলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারতাম না। বুঝছো? এবং এই সমন্বয়টা কে কে করে? আমাদের স্নায়ুতন্ত্র, আমাদের হরমোনাল সিস্টেম, আমাদের মাসেল, আমাদের হাড্ডি, আমাদের শরীরের প্রত্যেকটা জিনিস ইন্টারকানেক্টেড, এরা সবাই মিলে এই সমন্বয়টা করে। বুঝছো? আচ্ছা, সো সমন্বয়ের প্রধান অঙ্গকে, সমন্বয়ের প্রধান অঙ্গ হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। সো এটার একটু ক্লাসিফিকেশনটা আমাদের পড়া লাগবে। প্রথমে স্নায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট দুইটা। দেখো এই হচ্ছে আমাদের মস্তিষ্ক, আর মস্তিষ্কের একটা লেজ আছে কিন্তু, এই হচ্ছে সেই লেজ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে এখানে আমাদের আছে ব্রেইন, আর এইটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড। ঠিক আছে, এছাড়া যা কিছু আছে সবকিছু হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এছাড়া কি আছে? ধরো এখান থেকে কিছু নার্ভ বের হয়েছে,
এখান থেকে কিছু নার্ভ বের হয়েছে, আবার এখান থেকে কিছু নার্ভ বের হয়েছে। তাহলে এরা হচ্ছে সবাই পিএনএস, এরা সবাই হচ্ছে পিএনএস। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কোন জায়গা থেকে কতগুলো নার্ভ বের হয়? আমাদের মাথা থেকে যতগুলো নার্ভ বের হয় হচ্ছে 12 জোড়া নার্ভ, হচ্ছে 12 জোড়া, 24টা নার্ভ বের হয়। এগুলাকে বলে হচ্ছে তোমাদের বইতে আবার অন্যভাবে লিখছে। আচ্ছা, আচ্ছা দেখো, সো আমাদের স্নায়ু আছে দুই ধরনের, বুঝছো? একটা হচ্ছে অটোনমিক বা অটোমেটিক কাজ করে, আমাদের এটার উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, বুঝছো? স্নায়ু দুই ধরনের আছে, একটা হচ্ছে অটোনমিক বা অটোমেটিক কাজ করে, যেটার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এই ধরনের স্নায়ু দুই দুই ধরনের, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, বুঝছো? আর কিছু স্নায়ু আছে যেগুলোর উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে, এগুলোকে আমরা কি বলবো বলো তো? এগুলোকে আমরা বলবো ভলান্টারি বলতে পারি, যেগুলোর উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে। এই স্নায়ু আবার দুইটা পার্ট, একটা হচ্ছে করোটিক স্নায়ু, একটা হচ্ছে সুষমা স্নায়ু, বুঝছো? করোটিক স্নায়ু কয় জোড়া? 12 জোড়া। আর সুষমা স্নায়ু কয় জোড়া? 31 জোড়া। আচ্ছা, এটা জানবা। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে পার্থক্য কি? সিম্প্যাথেটিক হচ্ছে, দেখো সিম্প্যাথেটিক থাকবে মাঝখানে, মনে রেখো, ঠিক আছে? আর প্যারাসিম্প্যাথেটিক থাকবে এই কর্নারে, দুই কর্নারে। তাহলে সিম্প্যাথেটিক থাকবে বুকে অর্থাৎ থোরাক্সে এবং কোমরে অর্থাৎ লাম্বারে রিজিয়নে, বুঝছো? তাহলে এইটা হচ্ছে থোরাসিক 1 থেকে থোরাসিক 12 পর্যন্ত যতগুলো নার্ভ আছে, এবং লাম্বার 2, 3, 4, ঠিক আছে? এগুলো হচ্ছে সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে এইটা আর এইটা। এদিকে কি আছে বলতো? স্যাক্রাল। তাহলে এদিকে হচ্ছে স্যাক্রাল, স্যাক্রাল 2, 3, 4, এটা হচ্ছে নাম্বার 1 থেকে 5, নাম্বার 1 থেকে 5। আর এখানে হচ্ছে স্যাক্রাল 2, 3, 4। আর আমি বলছিলাম কি প্যারাসিম্প্যাথেটিক দুই সাইডে, অর্থাৎ ব্রেনের দিকে এবং লেজের দিকে। তাহলে ব্রেনে কি আছে? করোটিক স্নায়ু আছে না কিছু? করোটিক স্নায়ুর মধ্যে কোনটা কোনটা? 2, 4, 5, 7। 2, 4, 5, 7 নাম্বার স্নায়ু হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, বুঝছো? বাকিগুলো হচ্ছে অনেক সিম্প্যাথেটিক হইতে পারে, মিক্স হইতে পারে, এরকম। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা এইটুকু। আচ্ছা, এখন আমাদের ব্রেনটা একটু ভালো করে পড়া লাগবে, যে ব্রেনটা কেমন। আচ্ছা, ধরো উপর দিয়ে আমাদের ব্রেনটা এরকম, এরকম, ঠিক আছে? এর মধ্যে এরকম 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 বিভিন্ন উঁচু নিচু জায়গা আছে, উঁচু নিচু জায়গা আছে, তাই না? আর সাইড দিয়ে আমাদের ব্রেনটা এরকম, এরকম। যদি আমি মানে মাঝখান দিয়ে কেটে ফেলি, এই জায়গা দিয়ে এই জায়গা কেটে ফেলি, এরপর সাইড দিয়ে তাকাই, তখন আমাদের ব্রেনটা এরকম, বুঝছো? এখানেও ধরো উঁচু নিচু কিছু জায়গা আছে, উঁচু নিচু। এটা হচ্ছে সাইড ভিউ, আর এটা হচ্ছে উপর থেকে দেখতেছি, ঠিক আছে? টপ ভিউ। আচ্ছা, এখন আমাদের ব্রেনটাকে আমরা 3টা ভাগে ভাগ করছি মেইনলি। একটা হচ্ছে এই সামনের পার্টটুকু, এটাকে আমরা বলি অগ্র মস্তিষ্ক, ঠিক আছে? এরপরে এই ভিতরের পার্টটুকু, এটাকে আমরা বলি মধ্য মস্তিষ্ক। এরপরে এই পিছনের পার্টটুকু, এটাকে বলি পশ্চাৎ মস্তিষ্ক, বুঝছো? এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে? এখন এখানে ব্রেনে একটা সুন্দর ছবি আছে, দেখো। এই যে অগ্র মস্তিষ্ক, অগ্র বা সামনেকে বায়োলজিতে আমরা কি বলি বলতো? সামনেকে আমরা কি বলি? প্রো, বুঝছো? প্রো যে সেই তো সামনে থাকে, তাই না? এবং আমাদের মাথাকে আমরা বলি সেফালন। কেপুট অর্থ মাথা, কেপুট, কেপুট থেকে শব্দ আসছে সেফালন। সেফালো অর্থ মাথা, কেপুট বা সেফালো শব্দের অর্থ হচ্ছে মাথা। এই শব্দ তোমরা বায়োলজিতে আরো অনেক জায়গায় পাবা, ঠিক আছে? তাহলে প্রোসেনসেফালন মানে হচ্ছে অগ্র মস্তিষ্ক।
মধ্য মস্তিষ্ক মানে কি? এম তে মধ্য এবং এম এ মিড, তাহলে এটা মানে হচ্ছে মিড ব্রেন বা মেসেনসেফালন। আমি বলছি সেফালন মানে মাথা আর মেসেন মানে মধ্য, ঠিক আছে। আর পিছনকে আমরা বলি হাইন্ড, তাহলে এটা হচ্ছে হাইন্ড ব্রেন বা রম্বেন অর্থ পিছন, রম্বেন। এই শব্দগুলো একটু কঠিন লাগতে পারে তোমাদের, সো একটু বারবার পড়া লাগবে, ঠিক আছে। পশ্চাৎ মস্তিষ্ককে বলে রম্বেন সেফালন, বুঝছো? তাহলে ব্রেনের আমরা তিনটা পার্ট পাইলাম, প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। এনডিসিতে এরকম বাংলায় অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক না দিয়ে ইংরেজিটা দিয়ে দিতে পারে, এই জন্য এটা বলছে, ঠিক আছে। তাহলে ব্রেনের তিনটা পার্ট কি? বড় বড় পার্ট প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন। এখন ব্রেনটাকে দুইটা হেমিস্ফিয়ারে ভাগ করা যায়, যেমন পৃথিবী, এটা ধরো পৃথিবীর যেরকম দুইটা মেরু আছে না, উত্তর মেরু দক্ষিণ মেরু, এরকম ব্রেনটাকে দুইটা হেমিস্ফিয়ারে ভাগ করা যায়। একটা হচ্ছে রাইট সেরিব্রাল হেমোস্ফিয়ার, একটা হচ্ছে লেফট সেরিব্রাল হেমোস্ফিয়ার, বুঝছো? এই পুরো ব্রেনের আর একটা নাম হচ্ছে সেরিব্রাম, সেরিব্রাম, বুঝছো? সেরিব্রাম, ব্রেইনের আর একটা নাম হচ্ছে সেরিব্রাম। তাহলে এই ব্রেনের দুইটা পার্ট, একটা হচ্ছে রাইট সেরিব্রাল হেমোস্ফিয়ার, একটা হচ্ছে লেফট সেরিব্রাল হেমোস্ফিয়ার। তাহলে এই শব্দটা কোথায় দেখবা? এই দেখো, সেরিব্রাল হেমোস্ফিয়ার। এখন দুইটা সেরিব্রাল হেমোস্ফিয়ার কিন্তু আলাদা না, এই একটা ব্রেনের পার্ট, এই একটা ব্রেনের পার্ট, এটার মধ্যে কিছু নিউরন দিয়ে এটা কানেক্টেড। এই যে নিউরন দিয়ে এটা কানেক্টেড, এটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম, বুঝছো? এটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এটা হচ্ছে একগুচ্ছ নিউরন যেটা দুইটা সেরিব্রালকে কানেক্ট করে। আমাদের ইসে হসপিটালে অনেক রোগী আসে অনেক সময় যাদের এই কর্পাস ক্যালোসামটা কেটে যায় কোনো একটা ভাবে, বা কর্পাস ক্যালোসামটা কোনো স্ট্রোক হয়েছে দেখে আলাদা হয়ে গেছে, তাহলে এদের হয় কি জানো, দুইটা ব্রেন আলাদা হয়ে যায়, এই ডান সাইড আর লেফট বাম সাইড আলাদা হয়ে যায়, তখন এদের মধ্যে স্প্লিট পার্সোনালিটি দেখা যায়। এগুলো তো পড়ার বিষয় না, এমনি বলতেছি, স্প্লিট পার্সোনালিটি দেখা যায়, মানে তার ডান হাত নড়লে তার বাম হাত বুঝে না যে ডান হাত নড়ছে, বুঝছো? শরীরের ডান সাইড কোনো কাজ করলে বাম সাইড বুঝে না যে শরীরের ডান সাইড এই কাজটা করছে, বুঝছো? এটাকে আমরা বলি স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা হাসার বিষয় না, তাহলে এটা খুব ভয়ঙ্কর একটা রোগ, আমাদের কারো যাতে এই ধরনের রোগ না হয়। আচ্ছা, যাই হোক, সো আমাদের সেরিব্রামের অর্থাৎ ব্রেইনের মধ্যে, আমাদের ব্রেইনের ধরো এই হচ্ছে ব্রেইনটা ছিল এই, এটাকে তুমি মাঝখান দিয়ে কেটে দিছো, বুঝছো? এভাবে কেটে দিছো, কাটলে ধরো একটা এরকম সেকশন পাবা। এই সেকশনে তুমি দেখবা যে ব্রেনের দুইটা পার্ট আছে, মধ্যের একটা পার্ট আছে, ভিতরে একটা পার্ট আছে, বুঝছো? এরকম, ঠিক আছে। আমাদের ব্রেন, এই ব্রেনের বাইরের যে পার্টটা আছে, বাইরের যে পার্টটা আছে, আমরা মনে আছে কিডনি যখন পড়ছিলাম তখন পড়ছিলাম কিডনির বাইরের অংশকে বলে কি? কিডনির বাইরের অংশকে বলে না রেনাল কর্টেক্স, আর ভিতরের অংশটাকে কি বলছিলাম? রেনাল মেডুলা, মনে আছে সবার? তাইলে সেরিব্রামের বাইরের অংশটাকে তোমরা কি বলবা? সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রামের ভিতরের অংশটাকে তুমি কি বলবা? সেরিব্রাল মেডুলা, ঠিক আছে। তুমি এই ছবিটা মনে রাখবা যে সেরিব্রাল যে কর্টেক্সটা আছে, বাইরের অংশটা আছে, এটা হচ্ছে গ্রে, বুঝছো? তো এটাকে আমরা বলি গ্রে ম্যাটার। এবং ভিতরের যে পার্টটা আছে এটা গ্রে না, এটা হোয়াইট, বুঝছো? তো এটাকে আমরা বলি হোয়াইট ম্যাটার। আবার এটা কিন্তু আমাদের শুধু ব্রেনের জন্য, অর্থাৎ আমি যে ছবিটা আঁকছিলাম মনে আছে, এরকম এখানে ব্রেন ছিল আর এখানে একটা লেজ ছিল। এই লেজের ক্ষেত্রে কিন্তু আবার উল্টা, লেজের ক্ষেত্রে হয় কি, এটার জন্য হয় এরকম। তখন আমাদের ভিতরের যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে গ্রে, আর বাইরে যে পার্টটা আছে এটা হচ্ছে হোয়াইট। এটা মাথায় থাকবে যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড এই দুইটা একটার একটার উল্টা, এটা মাথায় থাকবে, বলো সবাই, বুঝছো? এই জিনিসটা বুঝছো সবাই? আচ্ছা, এখন কেন এইটা হোয়াইট থাকে বলো তো? এটা কেন হোয়াইট থাকে? কারণ এখানে তোমরা কি একটা নিউরন কেমন এটা জানো? একটা নিউরন কিন্তু এরকম, একটা নিউরন হচ্ছে এরকম, বুঝছো?
এর মধ্যে ধরো নিউক্লিয়াস থাকে আর তাহলে নিউরনের মধ্যে কি কি থাকে? এই যে এইটা হচ্ছে সেল বডি, বুঝছো? আর সরি, এইটা হচ্ছে এক্সন টার্মিনাল, বুঝছো? আর এইগুলো হচ্ছে ডেনড্রাইট, এগুলো হচ্ছে ডেনড্রাইট, আর এটা হচ্ছে সেল বডি, আর এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে নিসল গ্রানিউলস বা নিসল দানা। এটা হচ্ছে একটা নিউরনের গঠন। এখন এই যে এক্সন টার্মিনালটা দেখতেছো না, এক্সন, এই এক্সন টার্মিনালের গায়ের মধ্যে কি থাকে জানো? মায়েলিন থাকে, মায়েলিন থাকে। এই মায়েলিনের রং হচ্ছে সাদা, বুঝছো? তো ব্রেনের ক্ষেত্রে হয় কি, যে ব্রেনের ক্ষেত্রে এই এক্সন টার্মিনাল গুলার মায়েলিন গুলা ভিতরে থাকে, আর সেল বডিটা থাকে বাইরে। সেল বডি যেখানে থাকবে ওইটা হবে গ্রে, আর মায়েলিন গুলো যেখানে থাকবে ওইটা হবে হোয়াইট, কারণ মায়েলিনের রং হোয়াইট, বুঝছো? আবার আমাদের স্পাইনাল কর্ডের জন্য উল্টা স্ট্রাকচার। আশা করি বুঝাইতে পারছি। ওকে, আচ্ছা এখন আমাদের জানা লাগবে যে কোনটার পার্ট কি কি। দেখো এটা কি ছক আকারে আছে? নাই। আচ্ছা দেখো, অগ্রমস্তিষ্কের পার্ট তিনটা, একটা হচ্ছে সেরিব্রাম, একটা হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা এই পার্টটা একটু ভালো করে মনে রাখতে হবে, আসতেই পারে যে থ্যালামাস কোন মস্তিষ্কের পার্ট, হাইপোথ্যালামাস কোন মস্তিষ্কের পার্ট, ঠিক আছে? এবং মধ্য মস্তিষ্ক নিজেই মধ্য মস্তিষ্ক, এটার আর কোনো পার্ট টার্ট নাই। পশ্চাৎ মস্তিষ্কে আবার তিনটা পার্ট, সেরিবেলাম, দেখো এটা হচ্ছে সেরিব্রাম, আর এটা হচ্ছে সেরিবেলাম, ঠিক আছে? সেরিবেলাম হচ্ছে এই পিছনে ছোট্ট ফুলকপিটা, এটা একটা ফুলকপি, ঠিক আছে? এটা হচ্ছে সেরিবেলাম, এই ছোট্ট ফুলকপিটা সেরিবেলাম, আর এই যে বড় ফুলকপি যেটা আছে এটা সেরিব্রাম, হচ্ছে আমাদের মাথায় দুইটা ফুলকপি, আর দুইটা জিনিস আছে, ফন্স আর মেডুলা অবলাঙ্গা। তাহলে পশ্চাৎ, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা এখন কোনটার কাজ কি এটা লাগবে, ঠিক আছে? আচ্ছা প্রথম হচ্ছে সেরিব্রামের কাজ। সেরিব্রাম এটা হচ্ছে আমাদের মেইন ব্রেন, ঠিক আছে? তাহলে এটার কাজ হবে অনেকগুলা। একটা হচ্ছে আমাদের মেমোরি, আমাদের মেমোরি সেভ থাকে এটার মধ্যে, বুঝছো? দুই নম্বর কাজ হচ্ছে আমাদের শরীরের যাবতীয় চিন্তা ভাবনা পেশির কার্যকলাপ সবকিছু নিয়ন্ত্রণ করে এইটা, ঠিক আছে? ইচ্ছা টিচ্ছা এভরিথিং এইটা করে। থ্যালামাস আর হাইপোথ্যালামাস কয়েকটা ছোট ছোট কাজ করে, যেমন আমাদের খিদা লাগে কিনা, আমাদের ঘুম আসে কিনা, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে থ্যালামাস। আমাদের সেক্সুয়াল ফাংশন এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে থ্যালামাস আর হাইপোথ্যালামাস, বুঝছো? আচ্ছা তারপর হচ্ছে, তারপর এটা হচ্ছে আমাদের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস আর থ্যালামাস। আচ্ছা আর সেরিবেলাম কি করে? এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির মানে যে একটু আগে বলছি না যে আমাদের লেখা, ছবি আঁকা, চিন্তা করা, কবিতা লেখা, এরকম যে ফাইন মুভমেন্ট গুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরিবেলাম, বুঝছো? আর পন্স আর মেডুলা অবলাঙ্গাটা কি করে? এগুলো সেরিবেলামের সাথে একসাথে কাজ করে আমাদের এটা কি বললে জানো, শব্দটা একটু মনে করি বাংলায়, নাই তোমাদের বইতে শব্দটা নাই, আচ্ছা লাগবে না, সমস্যা নেই। আচ্ছা সো তোমরা জাস্ট একটা একটা লাইন মনে রাখবা যে কোনটার কাজ কি, একটা লাইন মনে রাখবা কাজ। সেরিবেলামের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে ঐচ্ছিক পেশির কাজ, এটার ক্ষেত্রে মনে রাখবো ঐচ্ছিক পেশির কাজ। আর একটা জিনিস মনে রাখতে পারো যে পেশির টান নিয়ন্ত্রণ করে, বুঝছো? ও ভারসাম্য, এই শব্দটা মনে রাখতে করতে চাইছিলাম যে এটা দেহের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? সেরিবেলাম কি করে? দেহের ভারসাম্য রক্ষা করে। আচ্ছা স্নায়ুর নাম্বার অলরেডি বলছি, করোটিক স্নায়ু 12 জোড়া, আর সুষমা স্নায়ু 31 জোড়া। মেরুরজ্জুটা আমাদের মাথার মধ্যে আছে কি, ক্রেনিয়াম আছে না, ক্রেনিয়াম বা করোটির অস্থি। করোটির এই পিছনের অস্থিটার নাম কি বলো? তোমাদের বইতে আছে বলো, একদম মাথার পিছনের অস্থিটার নাম কি? পারো কেউ? মাথার পিছনের অস্থিটার নাম কি? উষ্ণকাণ্ড। না, এটার নাম হচ্ছে অক্সিপিটাল, অক্সিপিটাল বোনস বা অক্সিপিটাল অস্থি। এই অক্সিপিটাল অস্থির এখানে একটা ফুটা থাকে ছোট, বুঝছো? এই ফুটাটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। কারণ আমাদের শরীরে যত অস্থির যত ফুটা আছে এর মধ্যে এটা সবচেয়ে বড় ফুটা, ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় ফুটাকে আমরা কি বলবো? মেগা ফুটা, মেগা বা বড়। তাহলে এটার নাম হচ্ছে ফোরামেন, আর ফোরামেন অর্থ হচ্ছে ছিদ্র, ফোরামেন মানে হচ্ছে ছিদ্র। তাহলে এটা যেহেতু বড় ছিদ্র, এটাকে আমরা বলছি ফোরামেন ম্যাগনাম, এটা মাথায় রাখবা।
আচ্ছা 31 জোড়া স্পাইনাল নার্ভ সবাই জানো, অলরেডি বলে ফেলছি। আচ্ছা নিউরনের গঠন একটু আগে আমি দেখাইছি, এটার মধ্যে এইগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট, আর এই বড়টার নাম হচ্ছে এক্সন, আর বাকিটা হচ্ছে সেল বডি। বুঝছো? অনেক জায়গা আছে যেখানে এগুলো মায়ালিন, বুঝছো? এই নীল রঙের যেগুলো দেখতেছো এগুলো মায়ালিন। এই নীল রঙের ছাড়া দেখো কিছু জায়গা আছে যেখানে এই নীল রঙের এটা নাই, এই জায়গাটাকে বলে র্যানভিয়ারের পর্ব। বুঝছো? নোড অফ র্যানভিয়ার, এগুলাকে বলে নোড অফ র্যানভিয়ার। ঠিক আছে, এছাড়া আর কিছু জানা লাগবে না। আচ্ছা, আর একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কানেকশন হয় এটাকে বলে সিনন্যাপস, এটাকে বলে সিনন্যাপস। বুঝছো? আচ্ছা, সিনন্যাপসের মধ্যে এক ধরনের পানি থাকে, এক ধরনের তরল থাকে। নিউরনের মধ্যে যদি কোনো হিউমার থাকে তাহলে এটাকে আমরা কি বলবো? নিউরো হিউমার। ঠিক আছে? হিউমার মানে হচ্ছে তরল বা পানি, তাহলে নিউরনের মধ্যে যখন হিউমার থাকে ওইটা হচ্ছে নিউরো হিউমার। দেখছো, নিউরনের মধ্যে হিউমার থাকে কিন্তু অনেকের হিউমার নাই, অনেকে যোগ বুঝে না। আচ্ছা আচ্ছা, রিফ্লেক্স বলতে এটা বোঝায় যেটা আমাদের অটোনমিক, ওই যে পড়াইছিলাম না, অটোনমিক নার্ভাস দ্বারা নিয়ন্ত্রণ হয়। অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা যেটা নিয়ন্ত্রণ হয় সেটাকে বলে প্রতিবর্তী ক্রিয়া, অর্থাৎ যেটার জন্য আমাদের চিন্তা ভাবনা করা লাগে না, অটোমেটিক হয়ে যায়, সেটা হচ্ছে রিফ্লেক্স। ঠিক আছে? এখান থেকে এই প্রসেস লাগবে না, প্রসেস তোমাদের লাগবে না পরীক্ষার জন্য। এখান থেকে এই ইনফরমেশনটা লাগবে যেটা অলরেডি পড়ায় ফেলছে, এছাড়া আর কিছু লাগবে না। আচ্ছা, অটোনমিক নার্ভাস কি? যেমন ধরো আমাদের হার্ট কি তুমি চাইলে বন্ধ করতে পারবে? বলো, তুমি চাইলে হার্ট 1 মিনিট বন্ধ করে রাখি, এরকম পারবা? তুমি পারবা যে আমার হজম আমি 1 মিনিট বন্ধ করে রাখি, এটা পারবা? পারবা না। আমাদের হৃৎপিণ্ড, আমাদের অন্ত্র, পাকস্থলী, এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এগুলো অটোমেটিক চলে, এগুলো হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। বুঝছো? আচ্ছা, নিউরনের মধ্যে ট্রান্সমিশনের বেগ কত পড়তে হবে, ইনফরমেশন যা দেখবা পড়ে ফেলবা। আচ্ছা, শেষ, আমাদের নার্ভাস সিস্টেম শেষ, এইটুকু জানলেই চলবে। তাহলে নার্ভাস সিস্টেম দিয়ে কি পড়া লাগবে আরেকবার রিক্যাপ করি। প্রথমত, নার্ভাস সিস্টেম 3টা ভাগ আছে। প্রথম ভাগটা কি? কেন্দ্রীয়, সরি 2টা ভাগ আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি আছে? আমাদের মস্তিষ্ক আছে, সুষমা কাণ্ড আছে। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি আছে? আছে হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র একটা, আর একটা হচ্ছে করটি সুষমা স্নায়ুতন্ত্র। করটি সুষমা স্নায়ুতন্ত্রের মধ্যে আছে করটিক স্নায়ু 12টা, সুষমা স্নায়ু 31 জোড়া আর কি। এরপর আমাদের যেটা স্বয়ংক্রিয় স্নায়ু আছে এর মধ্যে আছে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। বুঝছো? ওকে, শেষ। আচ্ছা, এখন আমাদের হরমোন, এখানে আমাদের যতগুলো হরমোন গ্রন্থি আছে সবগুলোর নাম লাগবে, সবার আগে সবগুলোর নেম জানা লাগবে। ওই যে পড়ছিলাম মস্তিষ্কের একটা পার্ট হচ্ছে হাইপোথ্যালামাস, কোন মস্তিষ্কের বলো? অগ্র মস্তিষ্কের নাকি মধ্য নাকি পশ্চাৎ? বলো, হাইপোথ্যালামাস কোন মস্তিষ্কের পার্ট? পারো না? এই মাত্র পড়াইছে, এটা পারো না? হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের পার্ট, এইসব জিনিস না পারলে তো ঝামেলা। তোমরা কি ক্লাস করতেছো নাকি ক্লাস অন করে ঘুমাচ্ছ বলো তো? আচ্ছা, তাহলে রেসপন্স করো। আচ্ছা, এরপরে কি আছে? পিটুইটারি গ্রন্থি আছে, তারপর হচ্ছে থাইরয়েড, প্যারাথাইরয়েড, তারপর হচ্ছে থাইমাস, অ্যাড্রেনাল, তারপর হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তারপর ওভারি আর ছেলেদের টেস্টিস। ঠিক আছে? নামগুলো জানা লাগবে ভালো করে, আমি একটু ওভারভিউ দেই যে কোনটা কি করে। ঠিক আছে? আচ্ছা, পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের শরীরের, এটা হচ্ছে প্রভু গ্রন্থি বলে এটাকে, কারণ এইটা থেকে যে হরমোনগুলো নিঃসরণ হয় সেই হরমোনগুলো অন্য সবগুলো গ্রন্থির উপরে কাজ করে। বুঝছো? সো পিটুইটারি অনেক ইম্পর্টেন্ট, বাট পিটুইটারি সাইজে খুব ছোট, পিটুইটারি গ্রন্থিটা সাইজে খুব ছোট। সো এটা হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি, বাট কাজের দিক থেকে সবচেয়ে বড় গ্রন্থি। ঠিক আছে? তারপরে থাইরয়েড, থাইরয়েড গ্রন্থি থেকে 2টা হরমোন আসে, একটাকে বলে, থাইরয়েড গ্রন্থি থেকে 2টা হরমোন আসে, একটাকে বলে হচ্ছে ট্রাই আয়োডো, তোমাদের বইতে মনে হয় এরকম না। আচ্ছা, তোমরা পড়ো যে থাইরক্সিন, তোমাদের বইতে এরকম নাই। থাইরয়েড হরমোন গ্রন্থি থেকে নরমালি T3 আর T4 2টা হরমোন আসে, একটা হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন আর একটা হচ্ছে টেট্রা আয়োডো থাইরোনিন। আচ্ছা বাদ দাও,
প্যারাথাইরয়েড থেকে একটা হরমোন আসে, সেটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, ঠিক আছে। আর একটা হরমোন আসে, ওইটার নাম হচ্ছে ক্যালসিটোনিন, এটা জানা লাগবে না তোমাদের। থাইমাস থেকে একটা হরমোন আসে, এটা হচ্ছে থাইমোসিন। তারপর অ্যাড্রেনাল গ্রন্থি, এটাকে বলে সুপ্রারেনাল গ্ল্যান্ড, কারণ এটা কিডনির উপরে, দেখো এই কিডনি, এই কিডনির উপরে যে আছে তাকে আমরা কি বলবো, সুপ্রা, কিডনি মানে কি রেনাল, তাহলে এটাকে বলবো সুপ্রারেনাল গ্ল্যান্ড। এখান থেকে অনেকগুলো হরমোন আসে, এর মধ্যে একটা হচ্ছে কর্টিসল, একটা হচ্ছে কর্টিসল, ঠিক আছে। ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে এখান থেকে আসছে যেটা কর্টিসল। তারপরে এটা হচ্ছে আমাদের কি অগ্নাশয়, এটা কি অগ্নাশয়, তাহলে অগ্নাশয় থেকে দুইটা হরমোন আসবে, ইম্পর্টেন্ট দুইটা হরমোন আসবে, এইটা একদম মনে রাখাই লাগবে। অগ্নাশয়ের মধ্যে একটা সেল আছে, এটাকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, নাম শুনছো সবাই বলো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের নাম শুনছো? শুনছো, গুড। তাহলে এখান থেকে দুইটা হরমোন আসবে, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। ইনসুলিন আর গ্লুকাগন এগুলোর নাম তো শুনছো, শুনছো? ইনসুলিন কি করবে, ব্লাডে অক্সিজেন, ব্লাডে সুগার কমাবে, ঠিক আছে। ব্লাড সুগার কমাবে কে, ইনসুলিন, তাহলে ব্লাড সুগার বাড়াবে কে, গ্লুকাগন। মনে থাকবে, কাজ মনে থাকবে প্রত্যেকটা হরমোনের। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আসে ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন ব্লাড সুগার কমায়, গ্লুকাগন ব্লাড সুগার বাড়ায়। তোমরা এমনি মনে রাখতে পারবা, ডায়াবেটিস রোগীরা যদি সুগার বেড়ে যায় কি করে, ইনসুলিন দেয় না, ইনসুলিন নিলে কি হয়, তার সুগারটা কমে যায়, কমে নর্মাল অবস্থায় চলে আসে, শেষ, ইজি, ঠিক আছে। তাহলে আমাকে বলো, ইনসুলিন যদি কারো শরীরে ঠিকভাবে তৈরি না হয় তার কি হবে, কোন রোগ হবে? তার হবে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস মেলাইটাস, বুঝছো? ডায়াবেটিস দুই ধরনের, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ইনসিপিটাস কি তোমাদের জানা লাগবে না, তোমরা জানো যে ইনসুলিনের অভাবে যেটা হয় সেটাকে বলে ডায়াবেটিস মেলাইটাস, বুঝছো? ডায়াবেটিস মেলাইটাস আবার দুই ধরনের, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 হচ্ছে, প্রথমটা এইটা হচ্ছে যার শরীরে একদমই ইনসুলিন তৈরি হয় না, একদমই তৈরি হয় না, সো তার কি বাইরে থেকে ইনসুলিন নিতে হয়, বুঝছো? আর এইটা হচ্ছে যার মধ্যে অল্প অল্প তৈরি হয় বাট কম তৈরি হয়, বুঝছো? ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1 আছে, টাইপ 2 আছে, শেষ, এখানে কাহিনী শেষ। এবারে আসো গর্ভাশয় মানে ওভারি। ফিমেলে আছে আমাদের ওভারি আর মেইলে আমাদের আছে টেস্টিস, ঠিক আছে। তাহলে ওভারি থেকে কি হরমোন আসবে, ফিমেল সেক্স হরমোন গুলো আসবে। ফিমেল সেক্স হরমোন গুলোর নাম বলো, সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোন কি, ইস্ট্রোজেন, তাই না? সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। আর তারপরে আরেকটা কি আসবে, প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন, গুড। তাহলে দেখো এই নামগুলোর সাথে এস্টেরন আছে, এস্ট্রোজেন, এই টাইপের জিনিস আছে। এর মানে হচ্ছে এগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন, এগুলো আরেকটা নাম হচ্ছে স্টেরয়েড হরমোন। মনে রাখবা সব হরমোন গুলা প্রোটিন, খালি স্টেরয়েড হরমোন গুলা প্রোটিন না, বুঝছো? তাহলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই দুইটা কিন্তু স্টেরয়েড হরমোন। আর একটা জিনিস মনে রাখবা কি, টেস্টিস থেকে তাহলে কি আসে, টেস্টিস থেকে আসবে দুইটা হরমোন, টেস্টোস্টেরন। একটা হরমোন আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন। তাহলে আমাকে বলো যে ইসে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এগুলো কি ছেলেদের থাকবে, বলো? ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি থাকে তো ভাই, থাকবে, ঠিক আছে। ছেলেদেরও কিন্তু কম থাকবে, ঠিক আছে। ছেলেদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকবে কিন্তু অনেক কম থাকবে। আবার মেয়েদেরও কিন্তু টেস্টোস্টেরন থাকবে কিন্তু কম থাকবে, ঠিক আছে। এইটা একটু মাথায় রাখবে। এখন যদি কোনো ছেলের এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেশি থাকে প্রয়োজনের থেকে, তখন কিন্তু তার বিভিন্ন ফিমেল ক্যারেক্টারিস্টিক দেখা যায় তার মধ্যে। আবার দেখবা যে ফিমেলের মধ্যে অনেক সময় টেস্টোস্টেরন বেশি থাকে, তখন তার মধ্যে মেল ক্যারেক্টারিস্টিক দেখা যায়, বুঝছো? যেমন ছেলেদের যদি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেশি থাকে তখন গাইনোকোমাস্টিয়া হয়, অর্থাৎ ব্রেস্ট বেশি বড় হয়, বুঝছো? তারপর ফিমেলে যদি টেস্টোস্টেরন বেশি থাকে কোনো ফিমেলে, তখন তার একটা রোগ হয়, এটাকে বলে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বুঝছো? ওকে, এবার আমরা একটু গ্রোসলি ভাইয়া পিসিওএস কি? এটা একটা রোগ। এই ক্ষেত্রে হয় কি যে পিরিয়ড ইরেগুলার হয়, তারপর ধরো ফেটিক হয়, মাসেল উইকনেস হয়, তারপর তার বন্ধাত্ব হইতে পারে, সিরিয়াস পর্যায়ে গেলে তার বন্ধাত্ব তৈরি হয়, অর্থাৎ কখনো বেবি হয় না, এরকম। এখন আমাদের বর্তমানে আমাদের দেশে কি কখন জি? বেবি হয় না?
বুঝি নাই। বলতেছি পিসিওএস হলে কি কখনোই বেবি হয় না, নাকি এটা চিকিৎসা আছে, চিকিৎসা সাময়িক করাইলে সমস্যা? বেবি হইতে পারে, বুঝছো? আর চিকিৎসা করাইলে অনেক সময় ইমপ্রুভ নাও হইতে পারে। পিসিওএস এর চিকিৎসা আছে আমাদের কাছে, চিকিৎসা করলে ঠিক হয়ে যায়। আচ্ছা এখন দেখো, এখন আমরা একটা গ্রোস কথাবার্তা বলছি, এখন আমরা এইগুলো নিয়ে কথা বলবো। এগুলো কি ইনফরমেশন গুলো পড়বা, আমি বলছি পিটুইটারি গ্রন্থি হচ্ছে এরকম একটা আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে এরকম একটা গ্ল্যান্ড যেটার কাজ হচ্ছে অন্য সকল গ্ল্যান্ডের উপরে কাজ, ঠিক আছে, অন্য গ্রন্থিগুলোর উপরে কাজ। এখন তুমি দেখো, দুইটা কথা বলছি, এটা একটু মনে রাখো। আকারে সবচেয়ে ছোট, আকারে ছোট হইলেও এটার কাজ সবচেয়ে বেশি, ঠিক আছে। এখন দেখো, এইটা থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করবে। তাহলে দেখো, শুনতে পাচ্ছ আমাকে সবাই? আমাকে সবাই শুনতে পাচ্ছ? ওকে। দেখো, থাইরয়েড গ্রন্থির উপরে এটা যে কাজ করবে, সেইটা যে হরমোনের মাধ্যমে করবে, এটা হচ্ছে টিএসএইচ, মানে থাইরয়েড স্টিমুলাইজিং হরমোন, ঠিক আছে। তারপরে গোনাডের উপরে এটা যে কাজ করবে সেটাকে বলে গোনাডোট্রপিক হরমোন, ঠিক আছে। তারপর হচ্ছে এটা, ওই যে তোমাকে বলছিলাম না যে সুপ্রারেনাল গ্ল্যান্ড, ওইটার উপরে যে কাজ করবে ওইটাকে বলে এড্রেনো কর্টিকোট্রপিন হরমোন। সো তুমি এই থাইরয়েড হরমোনগুলোর নাম কিভাবে চিনবা? হয় এটার লাস্টে থাকবে এসএইচ, হয় এটার লাস্টে থাকবে এসএইচ অর্থাৎ স্টিমুলেটিং হরমোন, অথবা থাকবে আইএইচ বা ইনহিবিটরি হরমোন, অথবা থাকবে ট্রপিক। এই তিনটা শব্দ দেখলে তুমি বুঝবা এটা থাইরয়েড হরমোন, বুঝছো? এই তিনটা শব্দ দেখলে তুমি বুঝবে এটা থাইরয়েড, সরি, এটা পিটুইটারি হরমোন। আচ্ছা, থাইরয়েড থেকে একটা হরমোনই তোমাদের বইতে দুইটা হরমোন লিখছে, একটা হচ্ছে থাইরক্সিন। আমি বলছিলাম থাইরক্সিন কি করে? মেটাবলিজম বাড়ায়, মেটাবলিজম। এই দেখো, বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে, বিপাক মানে মেটাবলিজম। আর একটা কি? ক্যালসিটোনিন, এটা ক্যালসিয়াম, নাম শুনেই বোঝা যায়, ক্যালসিটোনিন ক্যালসিয়ামের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, প্যারাথাইরয়েড থেকে একটা হরমোন আসে, প্যারাথাইরয়েড হরমোন, এটা ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কিন্তু আরো একটা হরমোন আসে, ধরো এই যে পিটুইটারি গ্রন্থিতে আরেকটা হরমোন আছে ডোপামিন, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ডোপামিন, ডোপামিন যদি কারোর কম ক্ষরণ হয় তখন তার কোন রোগ হয় বলতে পারবা? তোমাদের বইতে আছে। ডোপামিন কম ক্ষরণ হলে কোন রোগ হয়? পারবে না? এটা আছে তো তোমাদের বইতে, পার্কিনসনিজম, ঠিক বলছো, পার্কিনসনিজম। আচ্ছা, এরপরে থাইমাস গ্রন্থি থেকে একটা হরমোন আসে, এটা হচ্ছে থাইমোসিন। মনে রাখো, এটা হচ্ছে একটা টেম্পোরারি গ্ল্যান্ড, টেম্পোরারি। এটা কিন্তু সারা জীবন থাকে না, বাচ্চাকালে থাকে, বড় হইলে আর থাকে না, বুঝছো? বড় হইলে থাইমোসিন আর গ্ল্যান্ড আর থাকে না। আচ্ছা, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। আমাদের টেম্পোরারি গ্ল্যান্ড কি কি আছে শরীরে বলতে পারবা? একটা হচ্ছে তোমার এই থাইমাস, আর একটা হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টা চিনো? অমোরা বা প্লাসেন্টা হচ্ছে একটা টেম্পোরারি গ্ল্যান্ড। এটা শুধুমাত্র প্রেগন্যান্সিতে তৈরি হয়, বাকি সময় থাকে না। আর থাইমাস শুধুমাত্র বাচ্চাকালে থাকে, বড় হলে থাকে না। আচ্ছা, এরপর অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, আমি বলছিলাম সুপ্রারেনাল কারণ কিডনির উপরে থাকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কোন হরমোন আসবে? অ্যাড্রেনালিন, ইজি, সবগুলোর নামের সাথে যুক্ত আছে। তাহলে অ্যাড্রেনালিন কি করে জানো? এটাকে বলে লাইফ সেভিং হরমোন, বুঝছো? আমাদের শরীরে তিনটা হরমোন আছে লাইফ সেভিং হরমোন, এর মধ্যে অ্যাড্রেনালিন একটা, বুঝছো? মূলত লাইফ সেভিং হরমোন তিনটা। এপিসি হরমোনকে বলে লাইফ সেভিং হরমোন। এটা তোমাদের অতটা জানা লাগবে না, তাও এখানে আমি একটু বলে রাখি।
এ ফর অ্যাড্রেনালিন। এটা কি কালার দিয়ে লিখতেছি বোঝা যায় না। এ ফর অ্যাড্রেনালিন, পি ফর প্যারাথাইরয়েড, আর সি ফর কর্টিসল। এই তিনটা হরমোনকে বলে লাইফ সেভিং হরমোন। ঠিক আছে, এই তিনটা হরমোনের কোনো একটা যদি না থাকে তাহলে মানুষ মারা যাবে। কোনো একটা হরমোন যদি উল্টাপাল্টা ক্ষরণ হয় তাহলে মানুষ মারা যাবে, বুঝছো? সো এই তিনটা হরমোনকে বলে লাইফ সেভিং হরমোন। এই অ্যাড্রেনালিন কি করে? এটা হচ্ছে তোমার কঠিন মানসিক এবং শারীরিক চাপ থেকে রক্ষা করতে মানুষকে হেল্প করে, বুঝছো? যদি তুমি অনেক বেশি স্ট্রেসে থাকো তখন তোমার শরীর থেকে প্রচুর অ্যাড্রেনালিন হ্রাস হয়। যে আমরা যখন ধরো পরীক্ষা দেই, কোনো অ্যাডমিশন টেস্ট দেই, বা ধরো তুমি তোমার ব্রেকআপ হয়ে গেছে, বা তোমার এরকম কোনো জীবনে কোনো একটা প্রেশার আছে, তখন কিন্তু তোমার প্রচুর অ্যাড্রেনালিন হ্রাস হয় শরীরে, বুঝছো? তখন তোমার স্বাভাবিক কার্যক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। একবার হয়েছে কি যে একটা মহিলা একটা কারের নিচে তার ছোট বাচ্চাটা পড়ে গেছিল, বুঝছো? বাচ্চাটা একটা কারের নিচে পড়ে গেছে। তো মহিলা এখানে দাঁড়ায় ছিল। তো যখন কারের নিচে এই বাচ্চাটা পড়ে গেছে তখন আশেপাশে কোনো হেল্প ছিল না, বুঝছো? আশেপাশে কোনো হেল্প ছিল না। তো উনি কি করছে, এই গাড়িটাকে তুলে ফেলছে। গাড়িটার ওজন ছিল কমপক্ষে ধরো 1000 কেজি, 1000 কেজির মতো ওজন ছিল। তো উনি এই গাড়িটাকে তুলে বাচ্চাটাকে বের করে ফেলছে। এখন এই জিনিসটা একটা মানুষের পক্ষে কখন পসিবল হবে বলো তো? এই জিনিস কি নর্মাল মানুষের পক্ষে কখনো সম্ভব যে একটা 1000 কেজি গাড়ি তুলে ফেলবে, তাও মহিলা মানুষ? কিন্তু উনি এটা পারছে কেন? কারণ ওনার অ্যাড্রেনালিন হ্রাস হয়েছে, বুঝছো? ওনার অ্যাড্রেনালিন হ্রাস হয়েছে। অ্যাড্রেনালিন এরকম কঠিন শারীরিক এবং মানসিক চাপ থেকে মানুষকে পরিত্রাণ করতে হেল্প করে। আচ্ছা, ঠিক আছে। এছাড়া নর্মালি বডিতে অনেকগুলো কাজ করে, ওগুলো তোমাদের এখন অত ভালো করে জানা লাগবে না, এটা অলরেডি বলছি। ইনসুলিন গ্লুকাগন নিয়ে বলছি, ঠিক আছে? তারপর গোনাড থেকে কি আসে? ছেলেদের টেস্টোস্টেরন, মেয়েদের ইস্ট্রোজেন। এগুলো কি করে? আমাদের প্রাইমারি আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্টে হেল্প করে। থাইরয়েডের সমস্যা হলে কি হয় বলো? থাইরয়েডের দুই ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে যদি বেশি থাইরয়েড ক্ষরণ হয় তখন এটাকে বলে হাইপার থাইরয়েডিজম। যদি কম হয় তখন এটাকে বলে হাইপো থাইরয়েডিজম। তোমাদের বইতে একটা জিনিস ভুল লিখছে, সেটা হচ্ছে গয়টার। থাইরয়েড সমস্যা মানে গয়টার না, বা গলগণ্ড না, বুঝছো? গলগণ্ড হচ্ছে থাইরয়েড সমস্যার একটা সিমটম। তো গলগণ্ড অন্যান্য কারণে হইতে পারে। গলা ফুলে গেলেই ওইটাকে গলগণ্ড বলে। এখন গলায় একটা টিউমার হইলেও তো গলা ফুলে যায়, গলায় ক্যান্সার হইলেও তো গলা ফুলে যায়, তাই না? তাহলে গলগণ্ড অন্য অনেক কারণে হইতে পারে, থাইরয়েডের মধ্যে একটা কারণ, বুঝছো? তাহলে থাইরয়েডের সমস্যা নর্মালি হয় একটা জিনিসের কারণে, সেটা হচ্ছে আয়োডিন ডিফিসিয়েন্সি। আয়োডিন যদি কম থাকে, আয়োডিনের যদি অভাব হয় কারো শরীরে। কাদের আয়োডিনের অভাব আছে? তোমরা অনেকে আছো না উত্তর অঞ্চলের জেলার? কে আছো উত্তর অঞ্চলের জেলা বলো তো? ক্লাসে কেউ আছো? রংপুর, দিনাজপুর, ওই দিক থেকে কেউ আছো এখন? আচ্ছা, উত্তর অঞ্চলের জেলাগুলো হয় কি যে ওদের হচ্ছে সমুদ্র থেকে অনেক দূরে, সো ওদের খাবারগুলোর মধ্যে আয়োডিন থাকে না, আয়োডিন কম থাকে। কম থাকার জন্য ওদের হয় কি শরীরে আয়োডিনের অভাব তৈরি হয়। আয়োডিনের অভাব হইলে তখন তো বিভিন্ন থাইরয়েড সমস্যা হয়, ঠিক আছে? উত্তর অঞ্চল দেখবা গলগণ্ড অনেক বেশি, কিন্তু আমাদের বরিশালের ওদিকে গলগণ্ড খুঁজে পাওয়া যাবে না, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে পাওয়া যাবে না, কারণ আমাদের সমুদ্রের পাশে, আমাদের প্রচুর আয়োডিন খাবারের মধ্যে, বুঝছো? আচ্ছা, তারপর ডায়াবেটিস নিয়ে অলরেডি বলে ফেলছি, ইনসুলিনের অভাবে হয়। টাইপ 2 ডায়াবেটিস কি, টাইপ 1 কি, এগুলো বলছি, তাই না? তাহলে এটা আর না বলি এখন। আচ্ছা, এটা না বলি। ডায়াবেটিস তো অলরেডি, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য 3টা ডি মানা লাগে: ডোজ, ডায়েট, ডিসিপ্লিন। ডোজ মানে সঠিক সময়ে সঠিক ডোজে ইনসুলিন। ডায়েট মানে হচ্ছে সঠিক লাইফস্টাইল। ডিসিপ্লিন মানে সঠিক সময় ঘুম, ব্যায়াম করা, এগুলা। আর এটা একটা লক্ষণ হচ্ছে বহুমূত্র। ডায়াবেটিসের বাংলাই হচ্ছে বহুমূত্র, মানে বারবার তার পানির তৃষ্ণা আসবে, মুখ শুকায় আসবে, এবং বারবার সে করবে। ড্রাগ ডোজ ডিসিপ্লিনও বলতে পারো, সমস্যা, ড্রাগ ডায়েট ডিসিপ্লিনও বলতে পারো, প্যারা নেই। আর তার বারবার আসবে, পি আসবে, বুঝছো? আচ্ছা, শেষ। স্ট্রোক। প্রথম জানা লাগবে স্ট্রোক কোথায় হয়। স্ট্রোক হয় মস্তিষ্কে, হৃৎপিণ্ডে না। অনেকে কিন্তু এই যে ধরো আমরা হসপিটালে যাই না, তখন অনেকের ধরো হার্ট অ্যাটাক করছে, ওই পেশেন্টকে আমরা যদি বলি যে বাবা আপনার কি হয়েছে, বা মা আপনার কি হয়েছে, তখন তারা বলে যে আমি স্ট্রোক করছি আমার বুকে।
বুঝছো? কেউ কি বুকে স্ট্রোক করে বলো? তারা এরকম বলে যে আমি বুকে স্ট্রোক করছি। তো গ্রামের মানুষজনের এই আইডিয়াটা কিন্তু ভালো না, যে স্ট্রোক হয় হচ্ছে মস্তিষ্কে, হৃৎপিণ্ডে না। আচ্ছা, এখন মেইন কথা হচ্ছে আমাদের শরীরে অনেক ধরনের ব্লাড ভেসেল আছে, তাই না? আর্টারি আছে, ভেইন আছে, ক্যাপিলারি আছে। এখন আমাদের কোনো একটা অঙ্গের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায়, তখনই এখানে একটা ঝামেলা হয়, বুঝছো? যদি আমাদের হার্টের মধ্যে রক্ত জমাট বাঁধে, তখন এটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। যদি আমাদের ব্রেনের মধ্যে রক্ত জমাট বাঁধে, তখন সেটাকে আমরা বলি স্ট্রোক। যদি আমাদের লাংসের মধ্যে রক্ত জমাট বাঁধে, তখন আমরা এটাকে বলি পালমোনারি এম্বোলিজম, বুঝছো? যদি আমাদের কিডনির মধ্যে রক্ত জমাট বাঁধে, তখন আমরা এটাকে বলি রেনাল এম্বোলিজম। এরকম প্রত্যেকটা অঙ্গে রক্ত জমাট বাঁধলে এখানে একটা ঝামেলা তৈরি হয়। তো ব্রেন যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গ, এটার মধ্যে রক্ত জমাট বাঁধলে সবচেয়ে বেশি ঝামেলা। কি ঝামেলা? মানুষ মরে যাবে, আর তেমন কিছু হবে না, ঠিক আছে? তো নর্মাল রক্ত জমাট বেঁধেও থাকতে পারে, আর রক্ত জমাট বেঁধে চাপ বেড়ে যে, ধরো একটা পাইপের মধ্যে এখানে পানি জমে আছে, এখান থেকে কন্টিনিউয়াস পানি আসছে, যে বলছি 10 তারিখ স্ট্রোক করো। না না, স্ট্রোক কেন করবো? তোমাদের ইনশাল্লাহ রেজাল্ট সবার ভালো হবে, বুঝছো? আর মেইন কথা হচ্ছে সবার রেজাল্ট ভালো হবে না। এইটা সবার রেজাল্ট ভালো হবে এটা একটা মিথ্যা কথা। সবার রেজাল্ট কি কখনো ভালো হয়? হয় না। সবার রেজাল্ট ভালো হবে না, সবার রেজাল্ট এক্সপেক্টেড হবে না, সবার রেজাল্ট হয়তো তুমি যেরকম চাইছো এরকম হয় না, অথবা তুমি যেমন চাইছো তেমন হয়েছে, তোমার আম্মু যেমন চাইছে তেমন হয় না, ঠিক আছে? বা তোমার আম্মু যেমন চাইছে তেমন হয়েছে, বাট পাশের বাসার আন্টি চাইছিল আর একটু ভালো। তো সব কারো রেজাল্টই একদম এক্সপেক্টেড যে সবার রেজাল্ট হবে এরকম না। কিন্তু একটা কথা সারা জীবন মনে রাখবা, সেটা হচ্ছে হয়তো তোমার একটা ডে খারাপ হইতে পারে, একটা রেজাল্ট খারাপ হইতে পারে, একটা এক্সাম খারাপ হইতে পারে, তোমার কিছু জিনিসের জন্য তোমার ভাগ্য খারাপ হইতে পারে, কিন্তু তোমার লাইফটা আলটিমেটলি খারাপ হবে না, বুঝছো? ইটস আ ব্যাড ডে বাট নট আ ব্যাড লাইফ। এই জিনিসটা মনে রাখবা। একটা খারাপ দিন আসতে পারে তোমার জীবনে, কিন্তু এর মানে এই না যে তোমাদের পুরো লাইফটা খারাপ হবে। খারাপ রেজাল্ট জীবনে অনেক আসবে যাবে, এতে কিছু আসবে হবে না, কামব্যাক করবা। আচ্ছা, যেমন ধরো আমার ক্লাস 8 এর রেজাল্ট খুব বেশি বাজে ছিল, বুঝছো? যখন আমি ওই যে ক্লাস 8 এ আমি স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম, আমি সবসময় স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম ছোটবেলা থেকে, কিন্তু ক্লাস 8 এ তখন হচ্ছে ক্লাস অফ ক্লান হচ্ছে অনেক বেশি জনপ্রিয় ছিল। আমরা যখন 6, 7, 8 এ পড়তাম, তখন ক্লাস অফ ক্লান খুব জনপ্রিয় ছিল। তো আমার একটা ফোন ছিল, ওইটা আমি না আমার ল্যাপটপ, তখন কম্পিউটারে খেলতাম আমি, বুঝছো? আমি 5 এ যখন ভালো রেজাল্ট করছি, তখন আব্বু আমাকে কম্পিউটার কিনে দিয়েছে। এরপর আমি কম্পিউটার ক্লাস অফ ক্লান খেলতাম। তো তখন আমার এত বেশি নেশা হয়ে গেছিল ক্লাস অফ ক্লান খেলতে খেলতে, যে আমি ক্লাস 8 এর পরীক্ষা চলতেছে, বাট আমার ওয়ার অ্যাটাকে টাইম শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমি পরীক্ষা আগে দিয়ে বের হয়ে যাইতাম, বুঝছো? যাতে আমি আগে যে উপরের বেসে অ্যাটাক দিতে পারি আর আমি লুট বেশি পাই, বুঝছো? তখন হচ্ছে, এখন তো ক্লাস অফ ক্লান অনেক বেশি হয়ে গেছে, সফিস্টিকেটেড হয়ে গেছে, বাট তখন একটা জেমস ডার্ক এলিক্সার লুট করা যে কি কঠিন ছিল ভাই, যে না খেলছো সে বুঝবা না। ওই সময় ডার্ক এলিক্সার অনেক কষ্ট করে লুকায় রাখতাম, একদম বেসের মাঝখানে ডার্ক এলিক্সার রাখতাম, টাউন হলো বাইরে বের করে রাখতাম, বাট ডার্ক এলিক্সার সেভ করতে হবে, এই হচ্ছে কথা। সো ওই যে সকাল আগে আগে আমি এরকম হয়েছে 2-3টা পরীক্ষায় আগে বের হয়ে তারপরে আমি ডার্ক এলিক্সার লুট দিছি আর কি ওয়ারে। তো যেহেতু খুব বেশি নেশা ছিল অনলাইন গেমসের, আমি ক্লাস 8 এ প্লাসই পাইনি। আমাদের ওইখান থেকে আমাদের তো গ্রামের স্কুল, তো ওইখান থেকে হচ্ছে তোমার 12 জন বৃত্তি পাইছিল, স্কলারশিপ পাইছিল। আমার রোল ছিল শুরুর দিকে, আমি এ প্লাসই পাই নাই, বুঝছো? 14 জন এ প্লাস পাইছিল, আর আমি পাইছিলাম 4.86। তো এটা ছিল একদম পুরোই আনএক্সপেক্টেড, বুঝছো? সব টিচারদের জন্য আনএক্সপেক্টেড, আমার ফ্যামিলির জন্য আনএক্সপেক্টেড, আমার নিজের কথা তো নাই বলি, সবার জন্য প্রচন্ড আনএক্সপেক্টেড ছিল যে আমি এ প্লাসই পাবো না, বৃত্তি পাবো না, অ্যাক্সিডেন্টলি এটা হইতে পারে, বাট এ প্লাসই পাবো না, এটা খুব বেশি আনএক্সপেক্টেড ছিল। তো যখন এ প্লাসই পাই নাই, আমার রোল ক্লাস 9 এ চলে গেছে কততে, 15তে, কারণ 14 জন এ প্লাস পাইছে, আমার রোল 15, বুঝছো? 15তে চলে গেছে। এখন 15তে যে আমার হয়েছে কি, যে আমার আশেপাশে এখন সব আজে বাজে স্টুডেন্ট, কারণ গ্রামের দিকের স্কুলে 15 জন ভালো স্টুডেন্ট থাকে না, প্রথম 2-3 জন ভালো স্টুডেন্ট থাকে, পিছের দিকে সব থাকে আর কি গরু ছাগল, বুঝছো? তো যাই হোক, পিছের দিকে যারা আমার আশেপাশে, এরা তো একদম অমনোযোগী, আর এদের সাথে থেকে আমার একটা ডাউনফলের পসিবিলিটি ছিল তখন। তো আমার লাইফে ওইটা ছিল একটা টার্নিং পয়েন্ট। ওই সময় আমি ক্লাস 8 এর রেজাল্টের পরে চিন্তা করছি যে আমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত কোনোদিন
যে জিনিসে নেশা হয় এরকম কোনো জিনিস আমি করব না, লাইক অনলাইন গেমস বলো বা অন্য যেরকম বাস্তব জীবনে কোনো জিনিস বলো যেটা হচ্ছে এডিকটিভ, এরকম কিছু করব না। ফার্স্ট অফ অল এটা আমি নিজের কাছে একটা প্রমিস করছি। রিলেশনশিপ। আর ফ্রি ফায়ার আমি খেলি না। সেকেন্ডলি আমি যেটা করছি সেটা হচ্ছে ক্লাস 9-এ আমি পুরা এসএসসি সিলেবাস শেষ করে ফেলছি, বুঝছো? শেষ করে টেস্ট পেপার সলভ করে 1 বছরের মধ্যে আমার পুরো পড়া শেষ। ক্লাস 10 আমি খালি চিল করছি আর সলভ করছি। তো আমাদের ওইখান থেকে আমি তো উপজেলা শহরে, আমাদের ওখানে জেলা শহর আছে, জেলা শহরে জেলা স্কুল আছে, জেলা স্কুলগুলো অনেক ভালো স্টুডেন্ট আছে, বুঝছো? এবং ওরা অনেক ভালো ফ্যাসিলিটি পায়। আমাদের গ্রামের দিকে টিচার নাই, কিছু নাই, স্কুল নাই ভালো, আমাদের টিচাররা উল্টাপাল্টা পড়ায়। তো আমাদের এসএসসিতে আমি আমার জেলায় ফার্স্ট হয়েছি, পিরোজপুর জেলায়, বুঝছো? তো এটা আমাদের উপজেলায় কখনোই হয় নাই যে আমাদের একটা উপজেলা লেভেল থেকে কেউ জেলায় ফার্স্ট হয়েছে। কিন্তু আমার জন্য আমি এত ভালো স্টুডেন্ট কখনো ছিলাম না যে আমি জেলায় ফার্স্ট হব। কিন্তু এটা আমার জন্য এই জন্যই পসিবল হয়েছে যে আমি ক্লাস 8-এ খারাপ রেজাল্ট করছি, বুঝছো? সো ওই আলটিমেটলি ওই খারাপ রেজাল্টটা আমার জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসছে। এবং তখন আমি স্বপ্ন দেখতাম হয়তো জীবনে কোনোদিন কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। কিন্তু এরপরে আমি মানে এরপরে তো আমি নর্থডেমে চান্স পাইছি, কারণ আমার এসএসসি পড়া ভালো ছিল। নর্থডেমে আমি আমার উপজেলা থেকে প্রথম ছিলাম যে সায়েন্সে নর্থডেমে চান্স পাইছি। এরপরে আমি বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পাইছি 3টায়। আমাদের উপজেলা থেকে অন্য কেউ এরকম কখনো হয় নাই যে বুয়েট মেডিকেল ঢাবিতে একসাথে চান্স পাইছে, বুঝছো? সো এই সবকিছুর পিছনে আমি মনে করি যে আমার ক্লাস 8-এর খারাপ রেজাল্টটা অনেক বেশি একটা ইম্প্যাক্ট রাখছে। সো সব খারাপ রেজাল্ট আসলে খারাপ না, কিছু খারাপ রেজাল্ট আসলে ভালোর থেকেও বেশি ভালো। এই কথাটা মাথায় রাখবা সবাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনা শুরু করি, ঠিক আছে? দেখো, সো স্ট্রোকে কি হয় নরমালি? স্ট্রোকের লক্ষণগুলো হচ্ছে প্রথমে বমি হবে, তারপর মাথা ব্যথা হবে, কয়েক মিনিটের মধ্যে তার ব্রেন সে সেন্সলেস হয়ে যাবে, ঘাড় শক্ত হয়ে যাবে, বুঝছো? আর মাংসপেশিগুলো শিথিল হয়ে যাবে। আচ্ছা, নরমালি একটা সিমটম হচ্ছে মুখ বেঁকে যাওয়া, মুখ বেঁকে যায় স্ট্রোক হলে, কথা বলতে পারবে না। পানি খাওয়াইলে দেখবা পানি মুখের এক সাইড থেকে পড়ে যাচ্ছে, বুঝছো? এরকম হলে বুঝবা স্ট্রোক। এগুলো পরীক্ষা আসবে না, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, স্ট্রোক হইলে হয় কি, অনেক সময় প্যারালাইসিস হয়, বুঝছো? প্যারালাইসিস মানে হচ্ছে বডির কোনো একটা পার্ট নাড়াইতে পারে না, যেমন 2 হাত হইতে পারে, 1 হাত 1 পা হইতে পারে, অর্থাৎ পুরো ডান সাইড নাহলে পুরো বাম সাইড, এরকম ভাবে হয়, বুঝছো? এপিলেপসি মানে হচ্ছে খিঁচুনি বা কাঁপুনি। আচ্ছা, এটা বিভিন্ন কারণে হইতে পারে, কারণটা জাস্ট পড়বা। মেনিনজাইটিস, এনসেফালাইটিস, জন্মগত মস্তিষ্কের বিকৃতির কারণে হইতে পারে। এটাকে বাংলায় বলে মৃগী রোগ। এপিলেপসি রোগীকে পানির কাছে যাইতে দেওয়া যাবে না, কারণ পানির মধ্যে বসে এপিলেপসি শুরু হইলে সে ডুবে মারা যাবে। বেশিরভাগ এপিলেপসি রোগী ডুবেই মারা যায়। পার্কিনসন অলরেডি বলে ফেলছি। ডোপামিন যদি তোমার ক্ষরণ কম হয়, ডোপামিন, তখন কি হবে? তোমার হাত পায়ে কাঁপুনি হবে। শুরুতে হবে কি যে আস্তে আস্তে কাঁপবে। অনেক দেখবো অনেক বুড়া মানুষ হাত সবসময় কাঁপতে থাকে, কিছু লিখতে গেলে হাত কাঁপে, বুঝছো? অনেক রিক্সাওয়ালা, অনেক বুড়া মানুষ, অনেক মানুষকে দেখবা যে এরকম হাত কাঁপতেছে। প্রথমে নড়াচড়ায় সমস্যা হয়, এরপর আস্তে আস্তে হয় কি যে তার যে কোনো কাজ করতেই সমস্যা হয়। সে কথা বলতে পারে না, সে নড়তে পারে না, সে হাঁটতে পারে না, সবকিছু সমস্যা হয় একটা সময় যে, এবং আস্তে আস্তে অনেক খারাপ অবস্থায় যায়, বুঝছো? পার্কিনসন আস্তে আস্তে খারাপের দিকেই যায়। খুব ভালো এগুলোর চিকিৎসাও নাই, পার্কিনসনের তেমন ভালো কোনো চিকিৎসাও নেই। সো এখান থেকে আসলে একটা জিনিস আসবে, কিসের অভাবে পার্কিনসন হয়? ডোপামিনের অভাবে। শেষ। এই তামাক এইসব আসবে না, এগুলো আসবে না, শেষ। এখান থেকে এইটুকু পড়লেই চলবে। আচ্ছা, এখন তোমরা 2-3 মিনিট একটু রেস্ট নাও, এরপর আমরা এইটা শুরু করবো, রিপ্রোডাকশন শুরু করবো। হ্যাঁ, আরো হবে। আমাদের কিন্তু ওই যে টাইম খুব কম। দেখো রেজাল্ট দিয়ে দিচ্ছে পরশু, এরপরে যদি আমরা টাইম কম পাই তাহলে কিন্তু আমার কোনো লস নেই। লস তোমাদের। কি লস? যে তোমরা ফাইনাল মডেল টেস্ট দেওয়ার জন্য টাইম কম পাবা। ফাইনাল মডেল টেস্টটা কিন্তু তোমার আসল প্রিপারেশন, ক্লাস আসল প্রিপারেশন না, বুঝছো? সো এখন যদি আমরা সিলেবাসটা একটু দ্রুত শেষ করতে পারি, তখন তুমি রিল্যাক্সে ফাইনাল মডেল টেস্টটা দিলা, তোমার প্রিপারেশনটা একদম কম্প্যাক্ট প্রিপারেশন হইলো, বুঝছো? সো আজকে এটা একটু পড়াই দেই, রিপ্রোডাকশন পড়াই দেই। এটা বেশি কিছু না, এটা কমই আছে।
কারো যদি কোনো সমস্যা থাকে সে লিভ নিও, পরে হচ্ছে রেকর্ড দেখে নিও। ও আচ্ছা, তোমার কিছু প্রবলেম আছে পড়াশোনা নিয়ে, তাহলে আমাকে ইনবক্সে জানাই, ইনবক্সে বইলো ক্লাস শেষ হওয়ার পরে। আচ্ছা ঠিক আছে, দেখো রিপ্রোডাকশন মানে হচ্ছে প্রজনন। প্রজনন মানে হচ্ছে একটা জনন রেখে যাওয়া, দুনিয়ায় নিজের মতো আর একটা জীব রেখে যাওয়া, একটা প্রতিরূপ রেখে যাওয়া। পৃথিবীতে জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজের মতো একটা জিনিস, একটা প্রজাতি পৃথিবীতে রেখে যাওয়া হচ্ছে প্রত্যেক প্রাণীর জীবনের উদ্দেশ্য, বুঝছো? সো গাছের প্রজনন হয়, অন্যান্য প্রাণীরও প্রজনন হয়, মানুষেরও প্রজনন হয়। কেমনে প্রজনন হয় এটা আমরা একটু জানবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা জানবো হচ্ছে গাছ নিয়ে। আচ্ছা, গাছ দুই ধরনের প্রজনন করে, একটা হচ্ছে যৌন প্রজনন, একটা হচ্ছে অযৌন প্রজনন। যৌন প্রজননের অর্থ হচ্ছে এখানে দুইটা প্রাণী থেকে দুইটা জিনিস আসবে, একটা আসবে এগ আর একটা আসবে স্পার্ম, বুঝছো? এই দুইটা জিনিস একত্রে মিলে একটা জিনিস তৈরি করবে, ওইটা থেকে এক প্রাণীটা আসবে, এটাকে বলা হচ্ছে যৌন প্রজনন। অযৌন মানে হচ্ছে কোনো দুইটা প্রাণীর কাহিনী নাই, এখানে একটা প্রাণী থাকে, একটা প্রাণী থেকে যা আসার আসে, ওইটা থেকে নতুন প্রাণী তৈরি হয়, বুঝছো? তো ধরো এই যে স্পার্ম আর ইগ, এই স্পার্ম আর ইগ দুইটা প্রাণীতেও থাকতে পারে, একটা মানে দুইটা প্রজাতিতেও থাকতে পারে, একজনের মধ্যেও থাকতে পারে। যদি একজনের মধ্যেই থাকে তখন সেটাকে বলে মনোসিয়াস উদ্ভিদ, বুঝছো? আর যদি দুইটা আলাদা প্রাণী থেকে দুইটা আনতে হয় তখন সেটাকে বলে ভিন্নবাসী উদ্ভিদ বা ডায়াসিয়াস উদ্ভিদ। আচ্ছা, যৌন জননের একটা শর্ত হচ্ছে এখানে মিউসিস হইতে হয়। আমরা পড়ে আসছি, এগুলো পারি। মিউসিস মানে কি? যে যৌন জনন মানে তুমি বুঝতেছো, এখানে 2n আসে আর একটা থেকে 2n আসে, তাহলে 4n হয়ে গেল। 4n হওয়া তো সম্ভব না, আমার প্রাণী তো লাগবে 2n, কারণ আমি 2n, আমার বাচ্চা তো 2n ই আমি চাবো। 4n কি চাবো নাকি? আমি কি চাবো আমার ছেলে গডজিলা হোক বা হাল্ক হোক? না, আমার ছেলেকে আমি চাবো আমার মতো হোক, ঠিক আছে? গডজিলা বা হাল্ক গডজিলার ছেলে হবে। তাহলে এই জন্য কি দরকার? দরকার হচ্ছে মিওসিস, অর্থাৎ হ্রাসমূলক বিভাজন। তাহলে এটা হচ্ছে যৌন জননের একটা পূর্ব শর্ত। ওকে, এখান থেকে আর তেমন কিছু জানা লাগবে না, জানা লাগবে না। আচ্ছা, অযৌন জনন নরমালি কারা করে বলো তো? অযৌন জনন কারা করবে? অযৌন জনন কারা করবে বলো? যারা অনুন্নত, ঠিক আছে, যারা গরিব, একদম অনুন্নত যারা, তারা হচ্ছে এরকম এসেক্সুয়াল জনন করে। বাট যারা হচ্ছে উন্নত, যাদের অনেক শক্তি সামর্থ্য টাকা পয়সা আছে, তারা কি এই অযৌন জনন করবে? না, তারা সেক্সুয়াল জনন করবে, ঠিক আছে? এটা মাথায় রাখবা যে অযৌন জনন করবে অনুন্নত প্রাণী, যৌন জনন করবে উন্নত প্রাণী, ঠিক আছে? এখন প্রথমে আমরা উদ্ভিদেরটা পড়বো। আমাদের নরডেমে একজন টিচার থাকতো, বুঝছো? টিচার ছিল, ওনার নাম ছিল নাজমুল স্যার। তোমরা নরডেমে গেলে পড়তে পারবা, মানে ওনাকে দেখতে পারবা, উনি আমাদের বোটানি ক্লাস নিত। উনি এসে বলতো যে দেখো, ফুল হচ্ছে গাছের প্রজনন অঙ্গ, ফুল হচ্ছে গাছের প্রজনন অঙ্গ। এখন তুমি যখন তোমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতেছো, তুমি আর একটা লোকের প্রজনন অঙ্গ দিয়ে প্রপোজ করতেছো। তুমি চিন্তা করো, যদি তোমার জায়গায় ফুল হইতো আর ফুলের জায়গায় তুমি হইতা, মানে হচ্ছে ফুল তার প্রেমিককে প্রপোজ করতেছে তোমার প্রজনন অঙ্গ দিয়ে, তাহলে জিনিসটা কেমন হইতো? উইয়ার্ড হইতো না? অদ্ভুত হইতো না? তাহলে ফুল দিয়ে তুমি যেটা প্রপোজ করো এটাও কিন্তু উইয়ার্ড আর অদ্ভুত, তাহলে এই কাজ আর কখনো করবা না, এটা বলতো আমাদের, বুঝছো, আমাদের নাজমুল স্যার। তো এটার পর থেকে ফুল দেখলেই আমার কেমন যেন লাগে। তো স্যার এরকম খালি উল্টাপাল্টা কথা বলতো ক্লাসে, বুঝছো? বয়েজ কলেজগুলো হয় কি, যে বয়েজ কলেজগুলোয় মেয়েরা থাকে না, তো স্যাররা খালি সারাদিন এসে ক্লাসের মধ্যে 18+ জোক মারে, বুঝছো? প্রত্যেকটা স্যার, এনডিসি তে দেখবা প্রত্যেকটা স্যার, ম্যাথ স্যার থেকে শুরু করে প্রত্যেকটা টিচার এসে খালি ক্লাসের মধ্যে 18+ জোক মারে, আর পোলাপাইন হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে যায়, বুঝছো? বয়েজ কলেজগুলো এই জন্য মজা, কম্বাইন কলেজে কিন্তু এই মজাটা নাই। এবং এই জন্য দেখবা যে বাংলাদেশের সব ভালো ভালো মানে ইনস্টিটিউট গুলা ইউনিসেক্সুয়াল, হয় বয়েজ না হলে গার্লস। দেখো হলি ক্রস ভালো, বিকারুনিসা ভালো, নরডেম ভালো, বুঝছো? কারণ এগুলো ইউনিসেক্সুয়াল। আচ্ছা, এখান থেকে একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে ফুলের কয়টা, আদর্শ ফুলে কয়টা স্তবক থাকে বলো? 5টা স্তবক থাকে, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে 2টা স্তবক হচ্ছে পুংস্তবক, স্ত্রী স্তবক, এগুলো প্রজননের অংশ নেয়। আচ্ছা, এখন সম্পূর্ণ ফুল আছে, অসম্পূর্ণ ফুল আছে, এরকম বিভিন্ন টাইপ আছে। যেমন যে ফুলে 5টা স্তবকই থাকে, এই ধরনের ফুলকে বলে সম্পূর্ণ ফুল। এটার উদাহরণ করতে হবে।
এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, ধুত্রা আর জবা সম্পূর্ণ ফুল, ঠিক আছে? যেগুলাই পাঁচটার মধ্যে যে কোনো একটা না থাকে এগুলোকে বলে অসম্পূর্ণ ফুল। যেমন হচ্ছে লাউ কুমড়া, লাউ কুমড়া হচ্ছে অসম্পূর্ণ ফুল, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বৃন্তযুক্ত ফুলকে বলে সবৃন্তক ফুল, এটার উদাহরণ জবা কুমড়া। বৃন্তহীন ফুলকে বলে অবৃন্তক ফুল, যেমন হাতিসুর। এখানের উদাহরণ খুব কঠিন, কারণ অনেকগুলো উদাহরণ, ঠিক আছে? এবং একটু মনে রাখা কষ্ট, বাট এটা কষ্ট করে মনে রাখা লাগবে। আচ্ছা, যদি দুইটাই স্ত্রী স্তবক পুংস্তবক দুইটাই কোনো ফুলে থাকে তখন এটাকে আমরা বলি বাইসেক্সুয়াল ফুল, ঠিক আছে? মানুষের জন্য বাইসেক্সুয়াল হওয়া খুব পাপের কাজ হইলেও ফুলের জন্য খুব একটা পাপের না, বুঝছো? তো ওদের জন্য এটা জায়েজ আছে, ওদের জন্য জবা এবং ধূপটা হচ্ছে বাইসেক্সুয়াল ফুল। আর পুংস্তবক স্ত্রী স্তবকের যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে তখন ওইটা হচ্ছে ইউনিসেক্সুয়াল, যেমন লাউ কুমড়া, এটা ভালো, ঠিক আছে, ধার্মিক ফুল। আর দুইটাই যদি অনুপস্থিত থাকে এটা হচ্ছে নিউট্রাল ফুল। তোমার এখান থেকে কি লাগবে? মেইনলি এক্সাম্পল, এক্সাম্পল 5 স্টার। এই এক্সাম্পল থেকে একটা কোশ্চেন আসবে নটরডেম ভর্তি পরীক্ষায়, একটা কোশ্চেন এই এক্সাম্পল থেকে আসবে এখান থেকে, সো এটা পড়তে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, খালি স্তবকগুলোর নামটা একটু জেনে নিও, পাঁচটা স্তবের নাম কি কি বাংলা ইংরেজিতে জেনে নিও, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার এক্সাম্পল লাগবে। পরাগধানীর উপর ভিত্তি করে ফুল কি কি ধরনের আছে। আচ্ছা, যদি পরস্পরের সাথে যুক্ত পরাগধানী থাকে এবং একগুচ্ছ থাকে তাহলে এটাকে বলা হচ্ছে মনাডেলফাস, যেমন জবা। দুই গুচ্ছ থাকলে ডাইডেলফাস, যেমন মটর। বহু গুচ্ছে থাকলে পলিডেলফাস, যেমন শিমুল, ঠিক আছে? এটা জানবা। মটর, সরি, জবা, মটর, শিমুল, 1 2 3, ঠিক আছে? পরাগধানী যখন এক গুচ্ছে থাকে এটাকে বলে সিনার্জিয়াস। সিনার্জিয়াসের উদাহরণ দেয় না? না, যুক্তের উদাহরণ দেয় না, মুক্তের উদাহরণ দিচ্ছে একটা, যেমন ধুতুরা। এক্সাম্পল পড়বা, শেষ। আচ্ছা, স্ত্রী স্তবকের পার্ট কি কি এটা পড়বা। স্ত্রী স্তবকের কি কি পার্ট আছে? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, 3টা পার্ট, ঠিক আছে? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, 3টা পার্ট স্ত্রী স্তবকের, এটা পড়তে হবে। পুংস্তবকের কি কি পার্ট আছে বলো তো? দুইটা পার্ট আছে শুধুমাত্র, পরাগদণ্ড এবং পরাগথলি। তাহলে পুংস্তবকের পার্ট 2টা, পরাগদণ্ড, পরাগথলি। স্ত্রী স্তবকের পার্ট 3টা, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এটা পড়লাম, শেষ। আচ্ছা, এরপর হচ্ছে পুষ্প মঞ্জুরির উপর ভিত্তি করে আবার ফুলের অনেকগুলো পার্ট ভাগ আছে। এখানে আল্লাহ যেন উদাহরণ না দেয় নাই, ইন্টারমিডিয়েটে দিছে, বুঝছো? যেটা যেটা শেষ হয়ে যায় এটা হচ্ছে নিয়ত বা সাইমোস, আর যেটা শেষ হয় না সেটা হচ্ছে অনিয়ত বা রেসিমোস। পুষ্পমঞ্জুরি নিয়ত অনিয়ত হইতে পারে, 2 ধরনের হইতে পারে। আচ্ছা, পরাগায়ন, পরাগায়ন এগুলো পারবা, এগুলো প্রতি পরীক্ষা আসার মতো না, পরাগায়ন আসবে না। আচ্ছা, আমাকে একটু বলো যে কোন পরাগায়নটার প্রজাতির বিলুপ্তর হাত থেকে রক্ষা করার জন্য কোন পরাগায়ন ভালো, স্বপরাগায়ন নাকি পরপরাগায়ন? পরপরাগায়নটা ভালো, ঠিক আছে? এটার ক্ষেত্রে পরপরাগায়ন বেশি তৈরি হয়, মানে ডাইভার্সিটি তৈরি হয়, বুঝছো? এবং ডাইভার্সিটি কিন্তু সুন্দর, বুঝছো? যখন ধরো তুমি একটা ইউরোপিয়ান মেয়ে বিয়ে করলা, তখন কি হলো, তোমাদের যে বাবুটা হবে তার মধ্যে কিছু ইউরোপীয় গুণাবলী থাকবে, কিছু এশিয়ান গুণাবলী থাকবে। এখন ধরো একটা রোগ হইলো, যে রোগটায় সব এশিয়ান মানুষ মারা যায় কিন্তু ইউরোপিয়ান মানুষ মারা যায় না, তাহলে ওই রোগটায় কিন্তু ও মারা যাবে না। কেন? কারণ ওর মধ্যে কিছু ইউরোপীয় গুণাবলী আছে, বুঝছো? কিন্তু তুমি যদি একটা এশিয়ান মেয়ে বিয়ে করতা তখন এই রোগটা কিন্তু ও মারা যাইতো, বুঝছো? এরকম, এন্ড ভাইস ভার্সা, উল্টাটাও সত্য। তাহলে কি হবে? তাহলে আমরা যদি কি করে ডাইভার্সিটি আনি, তাহলে বিলুপ্তির হাত থেকে একটা প্রজাতি বেঁচে যায়, ঠিক আছে? ওকে, তাহলে এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন পরাগায়নের বিভিন্ন মাধ্যম আছে। পরাগায়ন ধরো পানি পরাগী হইতে পারে, বায়ু পরাগী হইতে পারে, তারপরে ধরো প্রাণীর মাধ্যমে পরাগায়ন হইতে পারে, বুঝছো? সো পরাগায়নের উপর ভিত্তি করে ফুলগুলোর গঠনেও বিভিন্ন চেঞ্জ হয়। যেমন তুমি ধরো একটা ফুল ধরো প্রাণী পরাগী, এই ফুলটাকে একটা পাখি এসে এই ফুলের মধু খাইলে তখনই ওই ফুলটার পরাগায়ন হবে। তাহলে ওই ফুলটা কি হইতে হবে, যাতে পাখির চোখে পড়ে এরকম ফুল হইতে হবে। তাহলে রঙিন বড় ফুল হইতে হবে, যেটা পাখি বিভিন্ন পোকামাকড়ের চোখে পড়ে। কিন্তু যেটা বায়ু পরাগী, ওই ফুলটার কি রঙিন হওয়ার কোনো প্রয়োজন আছে? নাই।
এবং আল্লাহ দুনিয়ার মধ্যে যেটা প্রয়োজন নাই ওইটা কখনো দেয় না, বুঝছো? তাহলে তুমি যদি একটা ফুল দেখো খুব সুন্দর গোলাপ ফুলের মতো রঙিন, তাহলে বুঝবা এটা পতঙ্গ পরাগী ফুল, বুঝছো? যদি দেখো একটা ফুল খুবই নন স্পেসিফিক, দেখলে চোখে পড়ে না, তাহলে বুঝবা হয়তো এটা বায়ু পরাগী ফুল, বুঝছো? আবার বায়ু পরাগী ফুলগুলো হয় হালকা, বুঝছো? বায়ু পরাগী ফুলগুলো হয় হালকা, যাতে বাতাসে উড়ে উড়ে যাইতে পারে। তো এখানে কি পড়বা? উদাহরণ পড়বা। পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ কি কি? জবা, কুমড়া, সরিষা। বায়ু পরাগী ফুলের উদাহরণ কি কি? ধান। পানি পরাগী ফুলের উদাহরণ কি কি? এটা মনে থাকবে তোমাদের, পাতা শেওলা। খালি উদাহরণ, ঠিক আছে? এক্সাম্পল, এক্সাম্পল শেষ। আচ্ছা, প্রাণী পরাগী ফুলের উদাহরণ কি কি? কদম, শিমুল, কচু, ঠিক আছে? কদম, শিমুল, কচু। আচ্ছা, এখন আমাকে একটু বলো যে এতগুলো উদাহরণ কি তোমরা মনে রাখতে পারবা, মুখস্থ করতে পারবা? এগুলো কিন্তু তোমরা একাডেমিকে পড়ছো, নিশ্চয়ই তোমাদের ট্রিক আছে এগুলো মুখস্থ করার, কিন্তু এখন একটু আরেকটু ভালো করে মনে রাখতে হবে। এগুলো কি পারবা তোমরা, বলো তো? সবগুলো কিন্তু মোটামুটি ঘুরে ফিরে একই জিনিস, একই কিছু উদাহরণ, এই যে জি ভাই। জবা, শিমুল, কদম, এগুলাই, ঠিক আছে? জাস্ট একটু মনে রাখা যায় কোনটা কি। আচ্ছা, এখানে একটা মেথড আছে, মেথডটা তোমাদের জানা লাগবে না, তোমাদের একটু জানা লাগবে যে একটু বুঝাই দেয় ভিতর থেকে যদি কিছু আসে তাইলে। আচ্ছা, ধরো এই একটা পরাগকোষ, এটা হচ্ছে এন, তাই না? এটা পরাগরেণু হচ্ছে এন। পরাগরেণুর বাইরে একটা আবরণ থাকে, এটাকে বলে বহিতক। ভিতরে একটা আবরণ থাকে, এটাকে বলে অন্ততক। তাহলে পরাগরেণুর আবরণ কয়টা? দুইটা, ঠিক আছে? এখন দেখো, পরাগরেণুর মধ্যে দুইটা সেল থাকে, ভালো করে খেয়াল করো, এটার মধ্যে দুইটা সেল থাকে, ঠিক আছে? এই দুইটা সেলের প্রত্যেকটা কি বলতো? প্রত্যেকটাই কিন্তু এন, এন প্লাস এন, বুঝছো? প্রত্যেকটাই কিন্তু এন। তাহলে এই যে সেলটা থাকে, এটার একটা সেলের নাম হচ্ছে, এই যে বড় যে সেলটা থাকে, বড় যে কোষটা, এটাকে বলে নালিকা কোষ, বুঝছো? বা টিউব সেল। আর যে ছোট সেলটা যে থাকে, এটাকে বলে হচ্ছে জেনারেটিভ সেল, ঠিক আছে? আচ্ছা, এখন নালী কোষ বড় হয়ে কি বানাবে? নালী তো বানাবে না, ওর নামই নালী কোষ, তাহলে ও বড় হয়ে কি বানাবে? নালী বানাবে। তাহলে এইটা বানায় পরাগ নালী বা পোলেন টিউব, ঠিক আছে? আর ছোট যেটা, সেইটা বানাবে আমাদের গ্যামেট, এটা আমাদের গ্যামেট বানাবে, আমাদের কাজ তো গ্যামেট নিয়ে, তাহলে এইটা আমাদের গ্যামেট বানাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে জিনিসটা হইলো, যে একটা নালী তৈরি হইলো, একটা গ্যামেট তৈরি হইলো, এই জিনিসটা হচ্ছে আমাদের পুং গ্যামেটোফাইট। এই জিনিসটাকে আমরা বলি পুং গ্যামেটোফাইট, বা এইটাই হচ্ছে উদ্ভিদের পুং জননতন্ত্র, বুঝছো? এবার আসো স্ত্রী গ্যামেটোফাইটে। এইখানে কাহিনী একটু ঝামেলা, মেয়ে মানেই কাহিনী ঝামেলা, বুঝছো? গাছের মধ্যে মেয়ে, তাতেও দেখবা কত ঝামেলা হইতেছে, ঠিক আছে? এখানে কি হয়? প্রথমে তো একটা স্ত্রী রেণু মাতৃকোষ থাকে, এটা হচ্ছে এন, বুঝছো? ভালো কথা। এইটা মিওসিস হয়। মিওসিস হওয়া মানে মানে চারটা এন হইছে। এই দেখো, চারটা এন হইছে, 1 2 3 4। চারটা হয়ে তিনটা নষ্ট হয়ে যায়, একটা থাকে, এই ঝামেলার কি দরকার? তাহলে ভাই তুই একটা ছিলি, একটাই থাকতি, তোর কেন চারটা হওয়া লাগলো, পরে তিনটা নষ্ট হওয়া লাগলো? দেখছো ঝামেলা কেমনে হয়? তাইলে কি হইছে? যে চারটা সেল হইছে, হয়ে তিনটা নষ্ট হয়ে একটাই আছে, ভালো কথা, একটা আছে। এখন এইটা আবার আবার অনেকবার হয়, মানে বিভাজিত হয়। বিভাজিত হয়ে সেল তৈরি হয় 8টা, ভালো করে মাথায় রাখো। এখানে হইছে 4টা, এবার হইছে 8টা, এখানে সেল হইছে 8টা, এখানে সেল ছিল 4টা, ঠিক আছে? 8টা হয়ে 3টা একদিকে যায়, বাকি 3টা একদিকে যায়, আর মাঝখানে 2টা থাকে, ঠিক আছে? মাঝখানে যে 2টা থাকবে, এই 2টাকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে? মাঝখানে যে 2টা থাকবে, এইটা হচ্ছে 2n, যেহেতু 2টা আছে 2n, এটাকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস। আমাদের মেইন কাজ কি? এখানে আমাদের মেইন কাজ কি ছিল? গ্যামেট তৈরি করা, এই ছিল আমাদের গ্যামেট, ঠিক আছে? গ্যামেট কয়টা হয়েছে বলতো? এটা একটু ভালো করে খেয়াল করো, গ্যামেট হয়েছে 2টা, ঠিক আছে? গ্যামেট কিন্তু 2টা, একটা না, 2টা এখানে। আচ্ছা, ভালো কথা। এবারে কি হয়েছে? এখানে আমাদের মেইন কাজ কি? এগ তৈরি করা, এই হচ্ছে আমাদের এগ, বা এই হচ্ছে আমাদের ডিম্বাণু। আর ডিম্বাণুর সাইডে 2জন কি থাকবে? সহকারী থাকবে, বুঝছো? দেখবো বিভিন্ন সিনেমায় নায়িকা থাকলে নায়িকার পাশে 2টা কিন্তু বান্ধবী থাকে নায়িকার, তাহলে এইটা হচ্ছে নায়িকার বান্ধবী, ঠিক আছে? তাহলে ডিম্বাণুর 2 সাইডে 2টা সহকারী কোষ থাকবে, আর অপোজিট সাইডে যারা থাকবে এদেরকে আমরা বলবো প্রতিপাদ কোষ। গুড, শেষ, ভালো কথা। এবারে হয় কি যে এই প্রতিপাদ কোষ যায় নষ্ট হয়ে, বুঝছো? এইসব কোষ থাকে না, আর এই সাইডে সহকারী কোষটা নষ্ট হয়ে যায়। মেইনলি শেষ পর্যন্ত থাকে কে কে? থাকে হচ্ছে ডিম্বাণু থাকে আর গৌণ নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এটা তোমাদের লাগবে না, তোমাদের কি লাগবে এটা আমি পড়াই, ফার্টিলাইজেশন।
ফার্টিলাইজেশন মানে হচ্ছে মিলন। ফার্টিলাইজেশন মানে হচ্ছে মিলন। কার কার মিলন? স্পার্মের মিলন এগের সাথে, স্পার্মের মিলন এগের সাথে, ঠিক আছে? তাহলে এটা কেমনে হয় দেখো, ওই যে আমরা পড়ছিলাম একটা লম্বা টিউব, মনে আছে? লম্বা একটা টিউব, আর এরকম পড়ছিলাম, এই এই টিউবটার মধ্যে এখানে থাকে দুইটা গ্যামেট, আর এখানে থাকে হচ্ছে আমাদের ওই যে টিউব সেল, ঠিক আছে? আচ্ছা, এরকম থাকে। সো এই লম্বা টিউবটা এসে এই জায়গায় বসে, বসে এই টিউবটা এরকম এসে এই জায়গায় ঢুকে, বুঝছো? ঢুকে হয় কি, দাঁড়াও, প্রথম স্টেপ কোনটা? এটা, এই দেখো, এই ছবিটা দেখো, এই টিউবটা এসে এই জায়গায় ঢুকছে, ঢুকে সে কি করবে? রিলিজ করবে দুইটা, তার মধ্যে দুইটা আছে, গ্যামেট আছে, সেই দুইটা গ্যামেট সে রিলিজ করবে। সে দুইটা গ্যামেট এইটার মধ্যে রিলিজ করে দেয়, বুঝছো? এটার মধ্যে কে কে আছে? এখানে আছে হচ্ছে আমাদের এগ, এই দুইটা কি? সহকারী কোষ। এই তিনটা কি? প্রতিপাদ কোষ। এই দুইটা কি? সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে? সবার মনে আছে এগুলা? এই দুইটা সহকারী কোষ, এইটা এগ, এইটা সেকেন্ডারি নিউক্লিয়াস, এইটা প্রতিপাদ কোষ। এটার মধ্যে আমি ছেড়ে দিছি কি? দুইটা গ্যামেট ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে একটা কাহিনী হয়েছে, দেখো, একটা গ্যামেট এই সেকেন্ডারি নিউক্লিয়াসের কাছে যে এদের সাথে মিলন করছে। তাহলে এইটা আগে থেকে ছিল 2n, এখন আরো একটা n যুক্ত হয়েছে। কত n হয়েছে বলো? কত n হয়েছে? 3n হয়ে গেছে না? 3n হয়ে গেছে। এই দেখো, এই যে 3n কোষ, এটাকে বলে ট্রিপ্লয়েড কোষ বা শস্য কোষ, বুঝছো? এটাকে বলে ট্রিপ্লয়েড কোষ বা শস্য কোষ। আর একটা কার সাথে মিলবে? আর একটা ভাই যার সাথে মেলার কথা ছিল, নায়িকার নায়কের না মিলন হবে। তাইলে বান্ধবীদের সাথে একটা হয়ে গেছে, ওইটা ঠিক আছে, বাট এটা নায়িকার নায়কের যে মিলন হয়েছে, এখানে 2n তৈরি হয়েছে। এইটা হচ্ছে আমাদের জাইগোট, এইটা হচ্ছে আমাদের জাইগোট, বুঝছো? সো তুমি খেয়াল করো, এখানে কিন্তু ডাবল ফার্টিলাইজেশন হয়েছে, ঠিক আছে? বিয়ে হওয়ার কথা ছিল একটা, বিয়ে হয়ে গেছে একই আসরে দুইটা। একটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, আর একটা হচ্ছে এগের সাথে। তাহলে এই যে একসাথে দুইটা বিয়ে পড়ার প্রক্রিয়াকে বলে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন, ঠিক আছে? তাহলে আশা করি এটা তোমাদের এখন ভালো করে মনে থাকবে যে কার সাথে কার ফার্টিলাইজ হয়েছে, কার সাথে কার বিয়ে হয়েছে, ভালো করে মনে থাকবে, ঠিক আছে? ওকে, শেষ। ওকে, এরপরে হয় কি যে এরপর তো নতুন তৈরি হবে আর কি, নতুন একটা স্পেরোফাইট তৈরি হবে এখান থেকে। এটা এখান থেকে এগুলো আসবে না, লাগবে না, এগুলা ইসের জন্য আর কি, মানে সিকিউর জন্য, এগুলো এমসিকিউর জন্য আসবে না। আচ্ছা, এখন ফল কিভাবে তৈরি হয়? ফলটা নর্মালি গর্ভাশয়ে পুরোটা ফলে পরিণত হয়, বুঝছো? এই যে বীজ সহ গর্ভাশয়টা ফলে পরিণত হয়। আচ্ছা, ওই যে আমরা ট্রিপ্লয়েড কোষ যেটা পড়ছি না, শস্য কোষ, এইটা হয় হচ্ছে ফলের বীজ, এইটা হয় ফলের বীজ, বুঝছো? আর ফলের মানে যেটা ভিতরে ফল, এটা হচ্ছে গর্ভাশয়। তাহলে তোমাদের এখানে লাগবে কি? প্রকৃত ফল, অপ্রকৃত ফল লাগবে। এইটা লাগবে। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে এটাকে বলে প্রকৃত ফল, যেমন আম আর জাম, ঠিক আছে? গর্ভাশয় সহ অন্যান্য পার্টও যদি ফলে পরিণত হয়, তখন এটাকে বলে অপ্রকৃত ফল, যেমন আপেল আর চালতা। এইটা লাগবে, শুধু এই এক্সাম্পলটা, আর কিছু এখান থেকে পড়া লাগবে না, শুধু এই এক্সাম্পলটা লাগবে। আচ্ছা, শেষ, আমাদের গাছের কাহিনী শেষ, ঠিক আছে? দেখো, আমাদের কিন্তু গাছের কাহিনী পড়তে 18 মিনিট লাগছে, বেশিক্ষণ লাগে না, মাত্র 18 মিনিট লাগছে। এখন মানুষেরটা পড়ে ফেলবো শেষ, এটা তো তোমরা জানোই মানুষেরটা, এটা আমার থেকে তোমরা ভালো জানো, তাই না? তাহলে এটা আমরা জাস্ট একবার দেখে ফেলবো যে পরীক্ষার জন্য কি কি লাগবে। তাহলে এটুকু পড়বো, শেষ আমাদের কাহিনী। সো এখানে মানুষের ফার্টিলাইজেশনটা কেমনে হয়? মানুষের ফার্টিলাইজেশনটা হচ্ছে বাবা থেকে আসে স্পার্ম, আর মায়ের ওভামে অলরেডি, মানে মায়ের অলরেডি ওখানে এগ থাকে। সো এই দুইটা একসাথে রিলিজ হবে। এটা কেমনে হয়? আচ্ছা, এর আগে তোমাদের একটু মানে আগের কথাবার্তা আছে, এটা একটু বলে ফেলি যে প্রকৃতিতে দুই ধরনের ফার্টিলাইজেশন আছে। একটা হচ্ছে বহিনিষেক। বহিনিষেক মানে হচ্ছে হিউম্যান বডির বাইরে যদি নিষেকটা হয়, বুঝছো? সরি, হিউম্যান বডি না, মানে প্রাণীর বডিটার বাইরে যদি নিষেক হয়। আর একটা হচ্ছে অন্তনিষেক, যেটা প্রাণীর বডির ভিতরে হয়। তাহলে তুমি নিজে বুঝতেছো যে মানুষের ক্ষেত্রে হয় অন্তনিষেক, ঠিক আছে? বেশিরভাগ উন্নত প্রাণীতে অন্তনিষেকই হয়। তাহলে বহিনিষেকটা কাদের হয়? মাছের ক্ষেত্রে হয়, বুঝছো? বেশিরভাগ ক্ষেত্রে মাছের ক্ষেত্রে বহিনিষেক হয়। এই দেখো, পানিতে বসবাস করে এরকম প্রাণী, মাছ, ব্যাং। তোমরা ওই ইন্টারমিডিয়েটে উঠলে পড়বা যে
রুই মাছ পড়বা তোমরা, বুঝছো? রুই মাছ নিয়ে ইন্টারমিডিয়েটে অনেক পড়াশোনা আছে। দেখবা রুই মাছ প্রথমে ডিম ছাড়ে, চট্টগ্রামের হালদা নদীর মধ্যে রুই মাছ ডিম ছাড়ে। এই ডিমগুলো কিন্তু আনফার্টিলাইজড। এরপর কি করে, পুরুষ রুই মাছ এসে এইগুলোর উপরে স্পার্ম ছিটায় দেয়, তখন এগুলো ফার্টিলাইজড হয়ে যায়। তাহলে এটা কিন্তু বহিনিষেক, ঠিক আছে? মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষের ক্ষেত্রে কিন্তু নারীর শরীরের মধ্যে, মানে মায়ের শরীরের মধ্যে অলরেডি এগ থাকে, তখন কি হয় পুরুষের জননাঙ্গ নারীর প্রাণীর মধ্যে স্পার্ম ছিটায় দেয়। এইটা হচ্ছে অন্তনিষেক, অর্থাৎ বডির ভিতরে হচ্ছে এটা, ঠিক আছে? এটা জানা লাগবে। ওকে, এবার আমরা কি করব? আচ্ছা, পুরো প্রসেসটা একবার দেখো। প্রথমে পুং মাতৃকোষ, এটা কি? টোয়াইজেন। এখান থেকে মায়োসিসের মাধ্যমে শুক্রাণু তৈরি হয়েছে, এইগুলা কি? এন। নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি হয়েছে, এটা কি? টোয়াইজেন, ঠিক আছে? স্ত্রী মাতৃকোষ, এটা কি? টোয়াইজেন। মিউসিসের মাধ্যমে ডিম্বাণু তৈরি হয়েছে, এগুলা কি? এন। জাইগোট তৈরি হয়েছে, এন আর এন মিলে টোয়াইজেন। ঘটনা বুঝতে পারছো? তাইলে উন্নত প্রাণীতে কাহিনীটা হয় কি, যা থেকে প্রাণী উৎপন্ন হয় সে থাকে টোয়াইজেন, মাঝখানে একটা এন এর খেলা হয়, আবার টোয়াইজেন তৈরি হয়, বুঝছো? এটাকে বলে যৌনুক্রম। এই ঘটনাটাকে বলে হচ্ছে যৌনুক্রম। যৌনুক্রম, বুঝছো? এন আর টোয়াইজেনের যে ইন্টারচেঞ্জ, এটাকে বলে যৌনুক্রম। আচ্ছা, আচ্ছা, জানবা কি মানুষের প্রজননের জন্য কি কি হরমোন লাগে? কিছু পিটুইটারি হরমোন, থাইরয়েড হরমোন, অ্যাড্রেনাল হরমোন, টেস্টিস ওভারির হরমোন, প্লাসেন্টার হরমোন, এগুলো লাগে। আচ্ছা, এগুলো তোমরা জানো। টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন কি করে এগুলো জানো। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন কি করে এগুলো তোমরা জানো। এগুলো কি পড়াইতে হবে বলো? এগুলো জানো না? টেস্টোস্টেরন কি করে? মানুষের প্রাইমারি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করাইতে হেল্প করবে। ইস্ট্রোজেন কি করবে? মেয়েদের প্রাইমারি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক গুলো ডেভেলপ করতে হেল্প করে। এক্সট্রা তোমাদের কি জানা লাগবে? জানা লাগবে হচ্ছে এই যে আমরা প্লাসেন্টা তো আমরা পড়ি নাই, প্লাসেন্টা থেকে কি কি হরমোন আসে বলো তো? ইস্ট্রোজেন আসবে, প্রোজেস্টেরন আসবে, বুঝছো? এছাড়া আরো কিছু হরমোন আসে, যেমন হচ্ছে অক্সিটোসিন, প্রোল্যাকটিন। এই হরমোনগুলো প্লাসেন্টা থেকে আসবে, বুঝছো? আরেকটা জিনিস জানবা, প্লাসেন্টা হচ্ছে একটা টেম্পোরারি হরমোনাল গ্ল্যান্ড, এটা জানবা। শেষ। আচ্ছা, এখানে তোমাদের জানা লাগবে ইগুলা। মেনোপজ কাকে বলে? পার্মানেন্টলি যদি কারো পিরিয়ড অফ হয়ে যায়, এটাকে বলে মেনোপজ, বুঝছো? ওকে, আচ্ছা, ধরো এই হচ্ছে ছিল আমার ডিম্বাণু, এই ছিল হচ্ছে শুক্রাণু, এই দুইটা একসাথে মিলে তৈরি করছে যেটা, সেটার নাম হচ্ছে জাইগোট। এই জাইগোট এরপরে কি হয়, একটা থেকে দুইটা সেল হয়, দুইটা থেকে চারটা সেল হয়, চারটা থেকে আটটা হয়, এভাবে বাড়তে থাকে না? এই যে বাড়ার প্রক্রিয়াটা, এটাকে বলে ক্লিভেজ, বুঝছো? এটাকে বলে ক্লিভেজ। একটা সময় সে কি করে, চারপাশে সেলগুলো সরে যায় এবং মাঝখানে একটা গর্তের মতো তৈরি হয়, এরকম একটা মাংসপিণ্ড তৈরি হয়। এই মাংসটাকে বলে সিস্ট, এটাকে বলে সিস্ট, বুঝছো? যে পর্যায়ে ভ্রূণকে সিস্ট বলে, ওই পর্যায়টাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট, বুঝছো? এরপরে এটা হয় কি, ধরো এই হচ্ছে মায়ের জরায়ু, এই হচ্ছে মায়ের জরায়ু, জরায়ুর পিছনের ওয়ালে এইখানে সেই সিস্টটা যুক্ত হয়। এই যে সিস্টটা যুক্ত হওয়া, এটাকে বলে ইমপ্লান্টেশন, এটাকে বলে ইমপ্লান্টেশন। তারপরে তো এই বাবুটা আস্তে আস্তে বড় হয়, বুঝছো? বড় হয়ে জরায়ুর মধ্যে এই বাবুটা একসময় থাকে, ঠিক আছে? শেষ। আচ্ছা, গর্ভাবস্থা কত সপ্তাহ? নর্মালি 38 থেকে 40 সপ্তাহ। এটা একটু ভালো করে মাথায় রাখবা। বলো তো এটা কয় মাস হয়? 38 থেকে 40 সপ্তাহে কয় মাস হয় বলো তো? 40 সপ্তাহে কয় মাস হয়? 10 মাস। 9 মাস 10 দিন হয়, বুঝছো? 9 মাস 10 দিন হয়। 9 মাসে কত দিন? 3 3 9, 390, আর হচ্ছে 10 দিন। 3 4 দাঁড়াও, 4 7 28, 280 ডে না? 280 ডে টোটাল। 280 ডের মধ্যে হচ্ছে 9 মাস হয় 3 নং 27, 270 ডে প্লাস 10 ডে। হিসাব বুঝছো? হিসাব বুঝছো নাই? বলো। তাহলে আমাদের দেখবা অনেক বাংলা গানে বলে যে 10 মাস 10 দিন তোকে পেটে রেখেছি, এটা কিন্তু ঠিক না।
যদি তোমার মা তোমাকে বল যে তোকে এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে রাখছি আর তুই পড়াশোনা করস না, তাহলে বলবা না মা 9 মাস 10 দিন রাখছো। ঠিক আছে, 10 মাস 10 দিন কিন্তু না। না। আচ্ছা সাথে উত্তর দিও, তারপর দেখা লিপা ডায়াল। আচ্ছা ঠিক আছে, অনেকের যদি আরো কম থাকে, অনেকে এত টাইম পেটের মধ্যে থাকতে অনেকের বোরিং লাগে, আগে আগে বের হয়ে আসে, তাই না? প্রিম্যাচিউর বেবি আছে না, আমি এখন তো হসপিটালে শিশু ওয়ার্ডে, বুঝছো? তা আমাদের এখানে মাঝে মাঝে আমরা প্রিম্যাচিউর বেবি বিভিন্ন এক্সামিন করতে হয়, ছোট ছোট এক একটা ইঁদুরের বাচ্চার মতো। আচ্ছা এখানে তোমার জানা লাগবে কোন সপ্তাহে কি হয় গর্ভাবস্থায়। দেখো নিষেকের 12 সপ্তাহের মধ্যে প্লাসেন্টা বা অমরা গঠিত হয়। অমরার কাজ কি? অমরার কাজ হচ্ছে বাচ্চাটাকে যা কিছু দরকার বাচ্চার, সেই বাচ্চাকে সবকিছু দেওয়া। ঠিক আছে, অমরার কাজ হচ্ছে যা কিছু দরকার বাচ্চাকে সবকিছু দেওয়া। প্রথমে একটা প্রোটেকশন দেওয়া বাচ্চাটাকে, বাইরের আঘাত টাঘাতে যাতে কিছু না হয়। তারপর ধরো তার খাবার লাগবে, খাবার দেওয়া, তার টয়লেট গুলা ক্লিন করা লাগবে, সেগুলো করা, তার অক্সিজেন লাগবে, অক্সিজেন দেওয়া, কার্বন ডাইঅক্সাইড ছড়ানো লাগবে, কার্বন ডাইঅক্সাইড ছড়ানো। ঠিক আছে, তাহলে আমরা এই দেখো একটা জিনিসের মাধ্যমে মায়ের নাভির সাথে যুক্ত থাকে। নাভি মানে কি? আম্বিলিকাস না? নাভির ইংরেজি কি? আম্বিলিকাস। তাহলে এই নাভির সাথে যে জিনিসটা যুক্ত থাকে এটাকে বলে আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ডের মধ্যে তোমরা এতদিনে তোমাদের বায়োলজিতে এইটুকু নলেজ হয়েছে যে কি কি থাকবে, তুমি নিজে আমাকে বলতে পারবে। একটা আর্টারি থাকবে, আম্বিলিকাল আর্টারি। একটা ভেইন থাকবে, আম্বিলিকাল ভেইন। বুঝছো? ইজি। আর্টারি থাকবে, ভেইন থাকবে, রক্তের মাধ্যমে আমরা সবকিছু দিব। শেষ। আচ্ছা এইটা পড়া লাগবে, এইটা পড়া খুব গুরুত্বপূর্ণ। 36 ঘন্টা পর 2টা সেল থাকে, 72 ঘন্টা পর 16টা সেল থাকে, এবং এটাকে বলে মরুলা। এটাকে বলে মরুলা। 4 সপ্তাহ পর ভ্রূণের হৃদস্পন্দন এবং মস্তিষ্কের গঠন শুরু হয়। ঠিক আছে, এইটা একদম ভালো করে পড়বা, এটা কিন্তু তোমরা পারো না, আমি জানি এটা তোমরা পারো না। 5 সপ্তাহ পর কি হয়? অমরাটা পুরা গঠিত শেষ হয়ে যায় এবং হাত পায়ের গঠন শুরু হয়। ঠিক আছে, সবগুলো লাগবে না, এখানে কিছু কিছু জিনিস লাগবে, যেমন এই মরুলা কখন গঠন হয় এটা লাগবে, হৃদস্পন্দন কখন শুরু হয় এটা লাগবে। ঠিক আছে, ফিটাস কখন বলা হয় ভ্রূণটাকে? 8 সপ্তাহ পর এটাকে আমরা বলি ফিটাস। বুঝছো? তারপর 38 সপ্তাহে এটা বের হয়ে আসবে, তখন ওই যে জরায়ু সংকোচন হওয়া শুরু হয় এবং ভ্রূণটার মাথাটা নিচের দিকে ঘুরে যায়, ঘুরলে ভ্রূণটা আস্তে আস্তে বের হয়ে আসে এবং আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি। আচ্ছা, এইডস, এগুলা খালি ডেফিনেশনটা জানলেই চলবে। এইডস এর পূর্ণরূপ কি, প্রথম কবে ধরা পড়ছে, এইডস এর ক্ষেত্রে এইচআইভি পূর্ণরূপ কি, এটা লাগবে। শেষ, আর কিছু না, এখান থেকে আর কিছু পড়া লাগবে না, এগুলো পড়া লাগবে না, এগুলো পড়া লাগবে না। এইডস কেমনে ছড়ায় সবাই জানে, এটা পড়া লাগবে না। শেষ, শেষ, আর কিছু নেই, এইটুকু পড়া। তাহলে এই চ্যাপ্টারে আমাদের কঠিন পড়া একটাই, সেটা হচ্ছে ওই যে কোন ফুলের উদাহরণগুলো আর কি, যে কোন ফুলটা এই সম্পূর্ণ ফুল, কোনটা অসম্পূর্ণ ফুল, কোনটার গুচ্ছ, কোনটার একগুচ্ছ, কোনটার বহুগুচ্ছ, এই উদাহরণটা, আর কিছু না। আর এই মানুষের যেগুলো, এগুলো তো একদম ইজি। আর একটা জিনিস পড়া, সেটা হচ্ছে কোন সপ্তাহে কি হয়। 2টা জিনিস পড়বা, চ্যাপ্টার শেষ। কোনো কঠিন কিছুই নাই এখানে। বুঝছো সবাই? বলো কি কি পড়া লাগবে, ভালো করে আইডিয়া হয়েছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাহলে সবাই লিভ নাও।